তিতিরকে কোলে তুলে এনে একটা রুমে নিয়ে আসে অর্ণব। তিতিকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিল অর্ণব। তিতির শরীর থেকে আঁচলটা সরাতে নিলেই তিতি শাড়ির আঁচলটা ধরে ফেলল আর বলল, অর্ণব, কি করছো তুমি? এসব ছাড়ো আমায়। তোমাকে আমি কতবার বলেছি যে তুমি শাড়ি পরবে না, তাও তুমি শাড়ি পরো। তোমাকে বলেছি তুমি শুধু আমার সামনে শাড়ি পরবে, অন্য কারোর সামনে না, তাও তুমি সব সময় এই কাজটা করো। তাই আজ তোমাকে শাড়ি পরার মজাটা বোঝাতে এসেছি তিথি বেবি। অর্ণব, আমি বুঝতে পারি না শাড়ি পরলে প্রবলেম কোথায়? কি হয়েছে শাড়ি পরলে? পরলে তোমার পিঠ পেট অনেকটা দেখা যায়, আর তোমাকে অনেক হট দেখায়, আর এইগুলো অন্যরা উপভোগ করে। তাই আমি চাই না তুমি শাড়ি পরো। পাগলের মতো কথা বলবে না। আর এখন এগুলো কমন, সবাই এভাবেই পড়ে। এই নিয়ে আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। ওঠো আমার উপর থেকে, ওঠো বলছি, তা না হলে আজই ব্রেকআপ করব। আমি উঠে গিয়ে বললাম, সবাই পরবে বাট তুমি না, ওকে? আমি 1000বার পড়বো, তোমার কি তাতে? আর শোনো, তোমার সাথে মাত্র আমার 4 মাসের রিলেশন। বেশি অধিকার ফলাতে চাইলে শুরুতেই ব্রেকআপ করে দিব। কথাটা বলে তিতি অর্ণবকে ওইখানে রেখেই চলে যায়। আপনারা হয়তো তিতি আর অর্ণবের সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না। আচ্ছা, বলছি। তিতি এবার অনার্স 3rd ইয়ারের শেষের দিকে, বলতে গেলে 4th ইয়ারে। আর অর্ণবের সাথে তিতির এক কলেজ প্রোগ্রামে দেখা হয়। অর্ণব ছিল সেই প্রোগ্রামের প্রধান অতিথি, আর ওই অনুষ্ঠানে তিতি ড্যান্স করেছিল। সেই থেকে অর্ণব তাকে পছন্দ করে। পরে আস্তে আস্তে কলেজ থেকে তিতির সব ডিটেলস নেয় অর্ণব। ফেসবুকে হালকা পাতলা কথা বলতে বলতে ওদের রিলেশন। এখন ওদের রিলেশন শুরু হয়েছে 4 মাস হয়েছে। আজ অর্ণব তিতিকে ওর এক ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে একটা ক্লাবে নিয়ে এসেছিল। এখানে তিতি শাড়ি পরে এসেছে, তাই অর্ণব সবার সামনে তিতিকে কোলে তুলে ক্লাবের উপরে একটি রুমে নিয়ে আসে। আর পরের কাহিনী তো জানেন আপনারা। তিতি এখনো ক্লাবে ফ্রেন্ডের সাথে এনজয় করছে, আর এই ফাঁকে অর্ণব লুকিয়ে তিতির বাসায় যায় আর তিতির সব শাড়ি কুচি কুচি করে কেটে রেখে আসে অর্ণব, যেন তিতি আর শাড়ি না পরতে পারে। তিতিকে অর্ণব অনেকবার বলেছে যেন শাড়ি না পরে, বাট তিতিও বলে দিয়েছে ও শাড়ি পরবে। তাই আজ অর্ণব লক্ষ্মী ছেলের মতো তার কাজ করে তিতির বাসা থেকে চলে গেছে। এদিকে তিতি পুরো ক্লাব অর্ণবকে খুঁজতে ব্যস্ত। অনেক রাত হয়ে যাচ্ছে, পরে ওর বাবা মা চিন্তা করবে। কোনো উপায় না পেয়ে শেষমেশ ফোন দিল অর্ণবকে। ফোনটা রিসিভ কর ছাগল, আমাকে একা রেখে কই গিয়ে মরছিস? তিতির আগে কি বলছে ও জানে না। ওর এখন রাগ প্লাস ভয় দুটোই করছে। ক্লাবে অনেক ছেলেই তার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। অর্ণব দেখলো তিতির ফোন, ফোন দেখেও রিসিভ করলো না। ও চাইছে তিতি যেন আর একটু বিরক্ত হোক। মনে মনে শয়তানি হাসি দিল অর্ণব। আজ যদি তোকে সামনে পাই, অর্ণব, তোকে শেষ করে ফেলবো আমি। কাকে শেষ করবে আমার তিথি পাখি? তিতি ওর পেছনে তাকিয়ে দেখে অর্ণব এক হাত পকেটে আর অন্য হাত দিয়ে চুল ঠিক করছে। তিতি তো অর্ণবের হাসি দেখে রেগে আগুন হয়ে যাচ্ছে। ওই শালা, তুই এইখানে আমাকে একা রেখে কই গিয়েছিলি? তোকে বলছি না আমি এইসব জায়গায় থাকতে পছন্দ করি না। জানি তো, আর তাই তো ট্রেনিং করাতে নিয়ে এসেছি, যেন বিয়ের পর কোনো রকম সমস্যা না হয়। বলেছি, এখন চলো আমায় বাসায় দিয়ে আসো। এখনই চলে যাবে? আব্বু আম্মু বলেছিল 11টার আগে বাসায় থাকতে, আর এখন 11:30 বাজে। চলো প্লিজ। ওকে, চলুন মহারানী। অর্ণব আর তিতি গিয়ে গাড়িতে বসলো। অর্ণব সিট বেল্ট লাগিয়ে দিল তিতিকে, পরে নিজের সিট বেল্ট বাঁধল। আকাশে চাঁদ উঠেছে খুব বড় করে। তিতি গাড়ির জানলাটা খুলে দিয়ে হালকা হালকা বাতাস আসাটা উপভোগ করতে লাগলো। অর্ণব তিতির এই মুগ্ধ হয়ে থাকা চেহারা হালকা আলোতে দেখতে লাগলো। অপলক দৃষ্টিতে তাকিয়ে তিতি পরিবেশ উপভোগ করছে। এই পরিবেশে এখন যদি গান না হয় তাহলে কি জমে? তাই অর্ণব একটি গান প্লে করলো। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমার জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। অর্ণব গাড়ি চালাচ্ছে আর হারিয়ে যাচ্ছে এই গানের ভেতর। তিতিও উপভোগ করছে এই রোমাঞ্চকর অনুভূতিটা। গাড়ি এসে থামলো তিতির বাসার সামনে। তিতি যেই গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখন অর্ণব তিতির হাত ধরে টান মারে। তিতি বুঝে ওঠার আগেই অর্ণবের বুকে পড়ে যায়। আজকের এই মুহূর্ত যদি আরো কিছুটা সময় থাকতো, বা এই মুহূর্ত যদি কোনো দিনও শেষ না হতো, তাহলে কতই না ভালো হতো আমার তিথি পাখি। সত্যি আজকের মুহূর্তগুলো অসাধারণ লেগেছে। আকাশে গোল চাঁদ, মিষ্টি বাতাস আর এর সাথে গানটা সত্যি খুব সুন্দর ছিল। অর্ণব তিতির কথা শুনে নিজের কপাল নিজেই থাপ্পড় দিতে লাগলো আর বলল, উফ, এই গাধিকে আমি কি বুঝিয়েছি আর গাধি কি বুঝলো। ওই রাম ছাগল, আমাকে ভুলেও গাধি বলবা না। রাম ছাগল কোথাকার। তো কি বলবো? আমার সুন্দর একটি নাম আছে, সেই নামে ডাকবে, তিথি। ওকে? বুঝেছি, তিতুল, সরি তিতি। ওই তুই আমার সাথে কথা বলবি না, যা ব্রেকআপ। আচ্ছা যাও, বাসায় যাও, আর গিয়ে দেখো তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সারপ্রাইজের কথা শুনে আমি খুশি হয়ে বললাম, কি গো সারপ্রাইজটা বলো না। কেন বলবো? তুমি না ব্রেকআপ করলে। আমি দিনে 1000 বার ব্রেকআপ করি, তাই বলে সত্যি সত্যি নাকি? আগে আদর করো, পরে বলবো। প্লিজ বলো না, আর পরে আদর, এখন না। ওকে, আবারটা আমি বুঝিনি। কথাটা বলে অর্ণব তিতির ঠোঁটে কিস করলো। আর তিতি তো পুরাই শকড। এই 4 মাসে এটা ছিল তিতির ফার্স্ট কিস। ওর তো 2 চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। অর্ণব তিতির দিকে তাকিয়ে হেসে দিল আর বলল, এখন যাও, গিয়ে দেখো সারপ্রাইজ। আর অনেক রাত হয়েছে, হ্যাঁ আমিও যাই। খোদা হাফেজ। তিতি দৌড়ে ওইখান থেকে বাসায় চলে যায়। আর অর্ণব তিতির দৌড় দেখে হাসতে থাকে আর বলে, পাগলি একটা। অর্ণব গাড়ি চালিয়ে বাসায় চলে যায় আর ভাবে, আজ রাতের জন্য ফোনটা অফ করে দেব, সকালে পরে বোঝা যাবে। তিতি ওর রুমে এসে দেখে ওর সব শাড়ি কে যেন কুচি কুচি করে কেটে দিয়েছে। তাই ও ওর আম্মুকে ডাকতে থাকে। এত রাতে মেয়ের চিৎকার শুনে তিতির আম্মু তিতির রুমে আসে আর বলে, কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন? চিল্লাবো না নাকি এখন লুঙ্গি ডান্স করবো? দেখো কে যেন আমার সব শাড়ি কেটে ফেলেছে। ও, এইটা অর্ণব করেছে, আমাদের বলেছে তুই বাসায় আসলে বলতে। আর শোন, কিছু শাড়ি তো, এটা নিয়ে এত হাইপার হচ্ছিস কেন? যা ঘুমা। তিতির মা চলে গেল আর তিতি রাগে কষ্টে কান্না করতে লাগলো। পরে অনেকগুলো ফোন মেসেজ অর্ণবকে দিল, বাট অর্ণবকে পেল না। রাতে তিতি না ঘুমিয়ে সারা রাত কান্না করলো। সকালে ওর চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। ওকে দেখে বুঝাই যাচ্ছে ও যে সারা রাত ঘুমায়নি। সকালে কিছু না খেয়ে একটা ব্যাগ হাতে নিয়ে কোথায় যেন চলে গেল। তিতির চলে যাওয়া দেখে তিতির আব্বু অর্ণবকে ফোন দিল, বাট ফোন বন্ধ পেল। অনেকক্ষণ পর অর্ণব গতকাল ড্রিঙ্কস করেছে, তাই বাসায় না গিয়ে ওর বাগান বাড়িতে ছিল। হঠাৎ করেই তার কানে কলিং বেল বাজার শব্দ আসলো। মনে হচ্ছে কলিং বেলটা আজ ভেঙেই ফেলবে। অর্ণব ওর ফ্রেন্ড রিফাতকে বলল দরজা খুলতে। রিফাত দরজা খুলে দেখে তিতি দাঁড়িয়ে আছে। রিফাত তিতিকে দেখে বলল, ভাবি আপনি এত সকালে কি হয়েছে? অর্ণব এখানে? ভাবি কিছু কি হয়েছে? তিতি কিছু না বলে সোজা অর্ণবের রুমে চলে যায়। এই বাড়িতে ও আরও 2 বার এসেছে, তাই কোনো সমস্যা হলো না চিনতে। ও গিয়ে অর্ণবের কলার ধরে তুলে ঠাস করে একটা চর মারে অর্ণবকে। অর্ণব আর রিফাত যেন একটা ঘোরে চলে গেছে। কি হয়েছে তাদের মাথায় কিছুই ঢুকছে না। তিতি, কি হয়েছে তোমার? আর তোমার এই অবস্থা কেন? তিতি রাগে কষ্টে কান্না করে দিল আর ঝাঝালো কণ্ঠে বলল, আপনার ওই মুখে আমার নাম ধরে ডাকবেন না। আপনাকে আমি রিলেশনের আগেই একটা কথা বলেছিলাম, আমার জীবনে এমন অনেক কিছু জিনিস বা মুহূর্ত আছে যা আমার সবার থেকে প্রিয়, কিন্তু গতকাল আপনি শুধু শাড়ি না, আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান 2টি জিনিস ধ্বংস করে ফেলেছেন। তাই আজ আমি 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 এই রিলেশন এখানেই শেষ করে দিতে এসেছি। অর্ণব আমার হাত ধরে বলল, তুমি কি পাগল হয়ে গেছো তিতি?
সামান্য শাড়ির জন্য তুমি এইসব বলছো? আমি তোমাকে বেশি দামি আর অনেক শাড়ি কিনে দেবো। প্লিজ তিতির পাখি, শান্ত হও তুমি। ডোন্ট টাচ মি মিস্টার অর্ণব। ঝটকা মেরে আমার হাতটা সরিয়ে দিল দিদি। প্লিজ দিদি, বোঝার চেষ্টা করো আমাকে একটু। আমি কোনো কথা শুনতে চাই না আপনার। আর আপনি যদি আমার পেছনে আবার পড়ে থাকেন তবে আপনার অবস্থা খুব খারাপ হবে। ও রিয়েলি? তুমি এই অর্ণব চৌধুরীকে ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কি কি করতে পারি তোমার সাথে? ভয় দেখাবো কেন? আমি তো সত্য কথাই বলছি। তুমি একদম আমার আশেপাশে থাকবে না। যদি থাকো এর ফল ভালো হবে না। ফল ভালো না হওয়ার কি আছে তিতির পাখি? আমি তিতির চুলগুলো সরিয়ে দিয়ে মুখের কাছে হাত টেনে বললাম, আমি যে আমার মতোই চলি তা তো তুমি খুব ভালো করেই জানো। আর এই জন্যই তো তোমাকে পটানোর আগে তোমার আব্বু আম্মুকে আগে হাত করে এসেছি, পরে তোমাকে তিতির পাখি। অর্ণব, তোমাকে কতবার বলবো টাচ করবে না আমাকে? আমি আর তোমাকে ভালোবাসি না। কিন্তু আমি তো ভালোবাসি, আর তাই তো আমার মন যা চাইবে তাই করবো তিতির পাখি। দিদিকে জড়িয়ে ধরে চুলে নাক ডুবিয়ে দিলাম। অর্ণব ছাড়ো বলছি, আমায় ছাড়ো। তোমাকে কতবার বলেছি এসব আমি পছন্দ করি না, ছাড়ো। তিতি অর্ণবের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অর্ণব তিতির কথা কানেই নিচ্ছে না। তৃতীয় কোনো উপায় না পেয়ে সজোরে থাপ্পড় মারে অর্ণবকে। অর্ণব থাপ্পড় খেয়ে কিছুটা দূরে চলে যায়। পরে অগ্নি দৃষ্টিতে তিতির দিকে তাকিয়ে ও সজোরে থাপ্পড় মারে তিতিরকে। তিতির অর্ণবের থাপ্পড় খেয়ে হুমড়ি খেয়ে নিচে পড়ে যায় আর গালে হাত। অবাক দৃষ্টিতে তাকালো অর্ণবের দিকে। তুমি কি ভেবেছিলে থাপ্পড় শুধু তুমিই মারতে পারো? আমি পারি না, তাই না? তুমি এখন এই অর্ণব চৌধুরীকে চিনতে পারলে না। এই অর্ণব ভালো হতেও সময় লাগে না, আবার খারাপ হতেও সময় লাগে না। এতদিন অনেক দেখেছি তোমার কথা, আর না, আজকেই আমাদের বিয়ে হবে আর এটাই ফাইনাল। বুঝতে পারছো তুমি? আমি কোনো দিনও বিয়ে করব না তোমাকে। তোমার মতো সাইকোকে আমি কিছুতেই বিয়ে করব না। আমি তোমার আসল পরিচয় পেয়ে গেছি। তুমি একটা ভিলেন সাইকো। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ও আচ্ছা, তাই নাকি তিতির পাখি? আমাকে বিয়ে করবে না, তাই না? তোমাকে সাহস দিতে গিয়ে অনেক সাহস দিয়ে ফেলেছি, তাই আজকেই তোমার বাড়তি পালকগুলো কেটে ফেলবো তিতির পাখি। কি 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 বলছো অর্ণব? আমাকে যেতে দাও প্লিজ। আমি বাসায় যাব। ভয় পেয়ে গেছো নাকি তিতির পাখি? আমি তো ভেবেছিলাম তুমি খুব স্ট্রং, কিন্তু তুমি যে এতটা ভীতু আমি তো জানতামই না। আচ্ছা, ওইসব কথা বাদ দাও, তুমি এখন বাসায় যাও, আমি আসছি একটু পর। সবকিছু ব্যবস্থা না করে তো আর আসতে পারি না, তাই না? কি 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 ব্যবস্থা করবে তুমি? ওইটা তোমার না ভাবলেও চলবে। এখন যাও, বাইরে যাও, আমার গাড়ি আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমার কথা শুনতে বাধ্য নই। তিতির পাখি, তুমি এতদিন আমার ভালো রূপটা দেখে এসেছো, খারাপ রূপটা দেখোনি, তাই বলছি ভালো চাইলে চলে যাও। তুমি জানো না তোমার ভালোবাসা হলো আমার কাছে ড্রাগের নেশার চেয়েও বেশি প্রভাবশালী। সেটা তো বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি, হ্যাঁ? তিতির নাক চেপে ধরে বলল অর্ণব। তিতি অর্ণবের থাপ্পড় খেয়ে বুঝতে পেরেছে অর্ণব কিরকম ছেলে। আর গতকাল রাতে অর্ণব তিতির শাড়ি কেটে ফেলার পর তিতিরের পছন্দের দুইটা পাখি ছিল তুতুলি আর তিতলি, ওই দুই পাখিকেও মেরে ফেলেছিল। তাই তিতির রাগে অর্ণবের সাথে এরকম বিহেভ করেছে। আর এইটাও বুঝতে পেরেছে অর্ণব যে সাইকো টাইপের ছেলে, তাই এসেছিল সম্পর্ক শেষ করতে, বাট এখন নিজেই ফেসে গেছে। ওই তিতির পাখি, কি ভাবছো তুমি? তোমার পাখিগুলোর কথা নাকি? হ্যাঁ, আসলে ওদের মারতে চাইনি, বাট আমি অনেকবার খেয়াল করেছি তুমি আমার থেকে ওদের প্রায়োরিটি বেশি দাও, তাই ওদের মারতে হলো। আমি চাই না আমার থেকেও কেউ তোমার কাছে বেশি দামি হোক, তাই ওদের মেরে তোমাকে একটা ওয়ার্নিং দিলাম। আর এই ওয়ার্নিং হলো আমার ভালোবাসার ওয়ার্নিং। একটা লোকের যদি ভালোবাসার ওয়ার্নিং এতটা খারাপ ভয়ঙ্কর হয়, তাহলে খারাপ ওয়ার্নিং যে কেমন হবে তা আমি বুঝতে পারলাম। তুমি এতটা খারাপ, ছি! বুঝতে পেরেছো তাহলে? আচ্ছা, এখন বাসায় যাও, আমার কিছু কাজ আছে। অর্ণব তিতিকে গাড়িতে উঠিয়ে ও ওর কাজে চলে গেল। তিতি বাসায় এসে ওর আব্বু আম্মুকে অর্ণবের ব্যাপারে সব কিছু বলল। তখন তিতির আব্বু বলল, আমরা জানি এসব, তাও আমরা কিছু করতে পারবো না, আমাদের হাত পা বাঁধা। শোন মা, যা হবার হয়ে গেছে, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। অর্ণব তোর বাবার কাছ থেকে অনেক টাকা পায়, আর আমাদের এত টাকা পরিশোধ করার কোনো ক্ষমতা নেই, তাই আমাদের কথা ভেবে রাজি হয়ে যা মা।
তাছাড়া অর্ণব অনেক ভালো ছেলে, যদিও বা মাথা গরম। ওকে বিয়ে করলে তুই মা অসুখী হবে না। ওদেরকে সত্যিই অনেক ভালোবাসে। তিতিরের আব্বু আম্মু তিতির মাথায় হাত রেখে এইসব কথা বলল আর চলে গেল। তিতি তো অবাক হয়ে তাকিয়ে রইল ওর আব্বু আম্মুর যাওয়ার দিকে। যে বাবা মা কোনোদিন তাকে কষ্ট কি বুঝতে দেয়নি, সে বাবা মা নাকি আজ এইসব বলছে। সত্যি টাকা পয়সা আজকাল সম্পর্ক নষ্ট করে দেয়। কিছুক্ষণ পর তিতির আম্মু লেহেঙ্গা গয়না কসমেটিক্স নিয়ে তিতিরের রুমে ঢুকে। তিতি রুমে বসে ভাবছিল কিভাবে অর্ণবের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তখন ও রুমের দরজায় শব্দ পেয়ে তাকিয়ে দেখে ওর আম্মু এইসব নিয়ে এসেছে। আম্মু এসব কি? আজ তোর আর অর্ণবের বিয়ে। অর্ণব নিয়ে এসেছে এইসব তোর জন্য, পরে রেডি হয়ে আয়। হোয়াট? কি বলছো কি তোমরা এইসব? আমি কিছুতেই ওই সাইকোকে বিয়ে করব না, মরে গেলেও না। তিতির পাখি, তুমি মরতে চাও তাই না? ওকে যাও, তোমার ইচ্ছা পূরণ করব। তোমাকে আমি মারবো, বাট সেইটা আমার ভালোবাসা দিয়ে। তিতি আর ওর আম্মু দরজার দিকে তাকিয়ে দেখে অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণব আজ বর সেজে এসেছে, দেখতে মাশাআল্লাহ ভালোই লাগছে। তখন তিতির আম্মু বলল, মাশাআল্লাহ অর্ণব বাবা, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আন্টি, বাট আপনার মেয়ের হয়তো আমাকে ঠিক মতো পছন্দ হয়নি। হ্যাঁ বাবা, ওরও তোমাকে খুব পছন্দ হয়েছে। আচ্ছা আমি আসি, তোমরা কথা বলো। তিতিরের আম্মু চলে যায়। তখন অর্ণব বলে, তিতির পাখি, লেহেঙ্গা কি নিজে থেকে পরবে নাকি আমি অন্য ব্যবস্থা করব? কি হলো, কথা বলছো না কেন? আমার কিছু কথা ছিল তোমার সাথে অর্ণব। বলো। অর্ণব খাটের উপরে এসে বসলো। অর্ণব খাটের উপর এসে বসলো। আমি এখন বিয়ে করতে চাচ্ছি না অর্ণব, আমাকে কিছুদিন সময় দাও প্লিজ। আমি আমার লেখাপড়া শেষ করে বিয়ে করতে চাই অর্ণব। তিতিরের প্রতি অর্ণবের কিছুটা মায়া হলো। তাছাড়া অর্ণব চায় যে তিতি পড়ালেখা করুক, তাই তো সে তিতিরকে আগে সময় দিয়ে এসেছে। ভাবছি কি বলবো তোমায়। আদৌ কি তোমাকে সময় দেওয়া ঠিক হবে আমার? তোমার তো আবার পালক গজিয়ে গেছে। অর্ণব প্লিজ আমার এই অনুরোধটুকু রাখো, ট্রাস্ট মি, আমি তোমার অবাধ্য হব না। তোমার ফোন ধরে বলছি। ওই খবরদার, আমার ফোন নিয়ে কিছু বলবে না। তোমার ফোন নিয়ে বলো। ওকে যাও, আমার ফোন ধরেই বলছি প্লিজ অর্ণব, একটা সুযোগ। বিশ্বাস করো তিতির পাখি, তোমার কথাটা শুনতে মন তো চাচ্ছে, বাট বিবেকে গিয়ে বাধা দিচ্ছে। তোমাকে তো আমি কম চিনি না। আমি অর্ণবের কথা শুনে অর্ণবের হাত ধরে বললাম, আমি লেখাপড়া করতে চাই অর্ণব। বিয়ের পর তো পড়ালেখা করতে পারবে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে, আমি বিয়ের পর কোনো ঝামেলা চাই না। বিয়ের পর শুধু রোম্যান্স করব, তাই বিয়ের আগে লেখাপড়া শেষ করতে চাই। মাত্র তো 2.5 বছর বা তারও কম, প্লিজ অর্ণব। বাহ বাহ বাহ, কি হিটলারি বুদ্ধি। ওই তুমি ফোন করা বন্ধ করো আর আব্বু আম্মুকে গিয়ে বলো যে এখন বিয়ে হবে না। এত তাড়া কিসের তোমার তিতির পাখি? তারা কিসের? যদি তুই বুঝতে পারতি তাহলে তো আমাকে এখানেই খুন করে চলে যাবি। তাই তো এই সাংঘাতিক বুদ্ধিটা বের করেছি। ওই কি ভাবছো এত মনোযোগ দিয়ে? কই কিছু না, যাও না জানু, বাবু, টিয়া, ময়না, গিয়ে সবাইকে বলে আসো প্লিজ। আব্বে, এটা তো কি ভূতের মুখে রাম নাম। আচ্ছা তোমার মতলব তো ভালো মনে হচ্ছে না আমার। হ্যাঁ, মতলবেই কি আছে? আমি তো তোমাকে ভালোবেসে কথাটা বলেছি। তুমি চাও না বিয়ের পর শুধু আমরা রোম্যান্স করব, এইখানে যাব ওইখানে যাব আর প্রেম করব, তখন আমাদের মাঝে এই লেখাপড়া বাধাটা দাঁড়াবে না। চাও না তুমি এটা? বলো। অর্ণব কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলো, আর তিতি মনে মনে দোয়া পড়তে লাগলো যেন অর্ণব তার কথায় রাজি হয়ে যায়। অর্ণব কিছুক্ষণ ভাবার পর বলল, ওকে যাও, বিয়ে পিছিয়ে দিলাম, বাট কি? আজ জাস্ট এঙ্গেজমেন্টটা হয়ে যাবে আর তোমার পড়ালেখা শেষ করে বিয়ে। তো আইডিয়াটা কেমন ডিয়ার তিতির পাখি? তিতিরের তো রাগে শরীর জ্বলে যাচ্ছে, তাও মুখে হাসির রেখা টেনে বলল, ওকে, তুমি এইখানে বসো, আমি বাইরের পরিবেশটা ঠিক করে আসি। অর্ণব চলে গেল। তখন তিতি বিড়বিড় করে বলতে লাগলো, যাক, বিয়ার এঙ্গেজমেন্ট তো এক না, হোক আজ এঙ্গেজমেন্ট, বাট বিয়ে তো আমি করবো না। জাস্ট লেখাপড়ার নাম করে বিয়েটা পেছাতে পেরেছি, এটাই অনেক। ভাগ্যিস শিশিরের মতো একটা ফ্রেন্ড ছিল, তাই তো এই কষ্টের সময়ে ওর সব হিটলারি বুদ্ধি আমার এখন কাজে এসছে।
থ্যাংক ইউ দোস্ত, আগামীকাল ভার্সিটিতে গিয়ে তোকে ট্রিট দিব পাক্কা। শিশির হলো তিতিরের অনলি ওয়ান বেস্ট ফ্রেন্ড। তিতি সবার সাথে ভালো ব্যবহার আর ফ্রেন্ডলি চললেও শিশিরের সাথে তার বেশ জমে। শিশির হলো একদম মুভি পাগল। পুরো ভার্সিটিতে ওর ক্রাশের অভাব নেই। ও মুভি দেখে দেখে এক এক সময় এক এক ডায়লগ বলবে। আর এসব মুভি দেখেও ওর মাথায় সব সময় ভিলেনদের আইডিয়া থাকে। ও একবার এরকম একটি গল্প বলেছিল, যেখানে মেয়েটিকে ভিলেন বিয়ে করতে চায়, তখন মেয়েটি পড়ালেখার নাম করে বিয়ে পিছায়। আজ ওই কথাটা তিতিরের মনে পড়ে, আর একটু অভিনয় করে অর্ণবের মন ও নরম করে দিল। আহা কি বুদ্ধি আমার! এই হিটলার বুদ্ধির জন্য আমাকে নোবেল দেওয়া উচিত। কিসের জন্য নোবেল দেওয়া উচিত তোকে তিতি? তিতির আম্মু দরজা খুলে সামনে আসতে আসতে প্রশ্ন করলো তিতিকে। তিতি ওর আম্মুর দিকে তাকিয়ে কিছুটা ঘাবড়ে গেল। তখন আমতা আমতা করে বলল, হয়েছে কি আম্মু, শিশির আমাকে একটা ধাঁধা দিয়েছিল। ওই ধাঁধা নাকি অনেকজনকেই দিয়েছে, কেউ পায়নি, বাট আমি একমাত্র ব্যক্তি যে কিনা পেরেছি। তাই আর কি নিজেকে নিয়ে নিজের গর্ববোধ হচ্ছে, আর এই জন্যই বলেছি আজকে নোবেল দেওয়া উচিত আমাকে। ও ভালো, আমি আরো কি না কি বুঝেছি। আচ্ছা শোন, অর্ণব আজ বিয়ের ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে। ও নাকি তোর পড়ালেখা শেষ হলে বিয়ে করবে। এতে ওর মা কিছুটা অভিযোগ ছিল। পরে ছেলেটা বলেছে যে ও হলো এত বড় বিজনেসম্যান, পাশাপাশি ভার্সিটির সভাপতির ছেলে, তাছাড়া ওদের নাম ডাকও কম না। তাই ও চাচ্ছে বিয়েটা ধুমধাম করে হোক। লোকে দেখে যেন বলে এরকম বিয়ে ওরা দেখেছে কি না কোনোদিন। এই তো দেখছি আমার সাথে সাথে থেকে সব বুদ্ধি অর্জন করে ফেলেছে, সবই এই তিথির গুণী। অর্ণব চেয়েছিল আজ এঙ্গেজমেন্টটা হয়ে যেতে, বাট ওর মা ধুমধাম করে নাকি পার্টি করে বড় করে এঙ্গেজমেন্ট করাবে। তাই ওরা এখন চলে গিয়েছে। এখন যা, তুই ফ্রেশ হয়ে আয়, সকালে তো কিছু খাস নাই, খাবি আয়। তিতিরের আম্মু চলে গেল। তিতি খুব জোরে একটা শ্বাস ফেলল। মনে হচ্ছে কত বছর সে এইভাবে শ্বাস নেয়নি। গতকাল রাতে যেহেতু ওর ঘুম হয় নাই আর এত চিন্তা করেছে, এখন ওর মাথা কিছুটা ধরেছে। তার উপর এখন ওর তুতুলি আর তিতলির কথা মনে পড়ছে। তিতির চোখ ভিজে যাচ্ছে ওদের কথা মনে পড়াতে। তাই ও গিয়ে লম্বা একটা শাওয়ার নিল, খাটে শুয়ে পড়ল আর তলিয়ে পড়ল গভীর ঘুমে। এই ফাঁকে ওর আম্মু অনেক ডাকাডাকি করেছে, কিন্তু ঘুমে এতটাই আচ্ছন্ন তাই আর ডাকলো না। অন্যদিকে অর্ণব বসে বসে ভাবছে, কি বোকা মেয়ে! ও ভেবেছে আমি হয়তো ওর প্ল্যান বুঝতে পারবো না। যে মেয়ে সকাল থেকে বলছে আমার বিয়ে করবে না, সেই মেয়ে কিনা এখন আমাকে জান বেবি বলে ডাকছে। আউফ পানি! তিতির পাখি, তোমার মনে যে কি চলছে তা সবটা না বুঝতে পারলেও কিছুটা তো অনুমান করতে পেরেছি। তুমি ভাবছো তোমার কথায় আমি বিয়ে ক্যান্সেল করেছি, তাই না? আসলে বেবি, তুমি যদি চলো ডালে ডালে, আমি যে চলি পাতায় পাতায়। তোমার ভালোবাসায় পাগল আমি, তোমার আমি দিওয়ানা। এই জন্য এইটা ভাববে না তোমাকে সহজ ছেড়ে দেবো, বা তোমার ভাগ কাউকেই দেবো না। তুমি তো শুধুই আমারই। অন্য কারো হওয়ার ভাবলে ওইটা হবে তোমার জীবনের কঠিন ভুল, আর তার মাসুল হবে ভয়ানক। রাত 12টা। শিশির বসে বসে গল্পের বই পড়ছে। ও হুমায়ুন আহমেদ স্যারের খুব ভক্ত। মেঘের ছায়া উপন্যাসটি পড়ছে। তখন ওর কানে দূর থেকে গিটারের সুর বাজতে লাগলো। শিশির বইটা টেবিলে রেখে ওর রুমের সাথে থাকা বেলকনিতে গিয়ে দাঁড়ালো আর খুঁজতে লাগলো কোথা থেকে আসছে এই গিটারের সুর। লোকটি মনে হয় খুব এক্সপার্ট গিটার বাজানোতে। এত সুন্দর, মনটা ভরে গেল। লোকটিকে সামনে পেলে কয়েকটা পিক তোলা যেত, পরে ফেসবুকে আপলোড দিতে পারতাম। মন খারাপ করে শিশির কথাগুলো বলল। এইবার গিটারের সুর খুব স্পষ্টভাবে ভেসে আসতে লাগলো শিশিরের কানে। সুরটা মূলত একটা গানের সুর, আর গানটি হলো, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। শিশির গানটারে সুরের সাথে নিজেও গানটি গাইতে লাগলো। হঠাৎ গিটারের সুর অফ হয়ে গেল। শিশিরও রুমে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। গরম আর ঠান্ডা নাই, শিশির সবসময় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। শিশিরের মতে রাতে ভূত আসলে কম্বল মুড়ি দেওয়া দেখে চলে যাবে,
তাইও কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। সকালে কারো স্পর্শে তিতির ঘুম ভেঙে যায়। ও চোখ মেলে তাকিয়ে দেখে ওর সামনে অর্ণব বসে আছে আর মুখে হাসি হাসি ভাব নিয়ে। তা দেখে তিতি বলল, তুই এত সকালে, তাও আবার আমার রুমে? কি আর করবো তিতির পাখি, তুমি নাকি গতকাল থেকে কিছু খাওনি, তারপর বিকাল থেকে ঘুমিয়েছো, কোনো সারা শব্দ নেই। তাই তোমার আম্মু আমাকে ফোন দিল কি হয়েছে জানার জন্য, তোমার এই সিচুয়েশন। তাই আমি সকাল সকাল চলে আসলাম। এক নম্বরে শয়তান, মনে করেছে আমি বুঝি নাই তার মতলব। ও আচ্ছা, তো তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে যাই। ওকে, আমি বসে আছি, তুমি ফ্রেশ হও। হোয়াট, তোমার সামনে? তো কি হয়েছে, আমরাই তো। অর্ণব, তুমি ভালো ভালো যাবে নাকি আমি তোমার নাক ভাঙিয়ে দেবো? তোমার এই বাস মার্কা চেহারায় আমার মতো হিরোকে মারবে? হোয়াট এ নাইস জোক দিদি। তোমার জন্য আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে গিয়ে নাস্তা করবো, যাও তুমি। ওকে, যাচ্ছি। তার আগে এত সকাল আসার জন্য তো গিফট চাই আমার, তো গিফট নিয়ে যাচ্ছি আমি। কি গিফট? কোথায় গিফট? আছে আছে, তোমার তো টেনশন করতে হবে না, আমি নিজেরটা নিজেই নিয়ে যাচ্ছি। কথাটা বলেই অর্ণব তিতিরের উপরে কিছুটা ঝুঁকে পড়ল আর তিতিও পিছনে সরে পড়ল। অর্ণব তিতির পাশে রাখা ইয়া বড় একটা টেডি ওইটাকে কোলে নিয়ে কিস করতে লাগলো। তিতি এটা দেখে একটু লজ্জা পেল। অর্ণব টেডিটাকে কিস করতে করতে বলল, তিতির পাখি, তুমি কি লুচু? তুমি এই লুচু কাজ কিভাবে করতে পারলে? হ্যাঁ, ছি 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 দিদি। টেডি বিয়ারের নাক চেপে ধরে বললাম আমি। না, আসলে তুমি যেভাবে আসছিলে আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে তুমি? আমি ভেবেছিলাম তুমি আমায় কিস করতে ঝুঁকেছো। ও তাই নাকি তিতির পাখি? তাহলে তো তোমার ভাবনাটা সত্যি করতে হয়। আই না অর্ণব। কথাটা বলেই অর্ণব তিতিরের হাত সরিয়ে কপালে কিস করলো। তিতি চোখ বন্ধ করে ফেলল। আরেকটা কিস দেবো কি তিতির পাখি? আই একদম না। কথাটা বলে তিথি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে ওই শালিকে কখন থেকে ফোন দিচ্ছি, ফোনটা পর্যন্ত রিসিভ করছে না। একবার সামনে আয় তুই, তোর মাথা আর মুন্ডু যদি আমি আলাদা না করেছি, আমার নামও শিশির না। রাগে একা একা বক বক করতে লাগলো শিশির। তাই আমি বললাম, কি রে শিশির, কি এত বিড়বিড় করছিস? মাম্মি বলো না তো, ওই যে তিথি ওই মুরগিটাকে কখন থেকে ফোন দিচ্ছি, ধরছে না। ও আচ্ছা, এই হলো তোর রাগের কারণ। হতে পারে তিতি বিজি আছে, ফোনের চার্জ নাই। শিশির ডাটা অন করে অর্ণবকে ফোন দিতে গিয়ে দেখে অর্ণবের ডাটা অফ, তাই সাথে সাথে ফোনের ডাটা অফ করে দিল। শালা কি কিপটা, মামি ডাটাটা অফ করে রেখেছে। বলি এত টাকা কে খাবে, এত কিপটামি করলে? তাহলে টাকা দিয়ে ফোন দে। সিরিয়াসলি শিশির, জীবনে মা কিপটা দেখেছি, তোর মতো কিপটা আমি দেখি নাই। থাক মা, আর ফোন দিতে হবে না, কলেজ গিয়ে কথা বলিস। আমি কিপটা না, আমি অতিব্যয়ী। আর এমবি ভরার কারণ হলো এখন আর ফ্রিতে ফেসবুক ইউজ করা যায় না, তাই কম টাকা দিয়ে এমবি কিনেছি। কলেজে তো আবার ওয়াইফাই কানেকশন আছে, সমস্যা নেই। মা চল, এইবার খাওয়া দাওয়া সেরে কলেজে যা। তোর সাথে থাকতে থাকতে আমিও কিপটা হয়ে গেছি। শিশির কিছু বলল না, চুপচাপ মায়ের কথাগুলো শুনলো। ওর আবার কিপটা শব্দতে অ্যালার্জি। এখন ওর আম্মু বলায় কিছু বলে নাই, অন্য কেউ বললে আজ তার খবর করে ছাড়তো। তিতির ফ্রেশ হয়ে এসে দেখে অর্ণব ওর রুমে নেই। যাক বাবা গেছে, আমি গিয়ে নাস্তা করে কলেজ যাই। শিশির হয়তো রেগে বম হয়ে আছে। তিতি ড্রয়িং রুমে এসে দেখে অর্ণব বসে বসে ফোন টিপছে। অর্ণবকে দেখে তিতির রাগে শরীর জ্বলে যাচ্ছে। তুমি এখনো যাওনি অর্ণব? কেন, আমি চলে গেলে কি তুমি খুব খুশি হতে? না তা নয়, আমি আক্স করলাম। তিতির পাখি, তোমাদের বাসায় নেটটা এতটা দুর্বল, ঠিক মতো ফোনও চালাতে পারছি না, তাই ছোট বাচ্চাদের মতো মিনা গেম খেলছি। খেলাটা কিন্তু সত্যি দারুণ। অর্ণব বাবা, এবার গেম খেলা বাদ দিয়ে খাবে এসো। উনি আমাদের সাথে খাবে? কেন, ও কি খায়নি আমাদের বাসায়? কি সব আবল তাবল বলছিস তিথি? না আম্মু কিছু না, তাড়াতাড়ি খাবার দাও, কলেজ যেতে হবে। তিতি অর্ণব আর তিতির আব্বু আম্মু একসাথে ব্রেকফাস্ট করলো। তিতির পাখি চলো যাওয়া যাক। মানে তুমি যাবে নাকি?
কেন, সমস্যা? আমি একাই যেতে পারবো অর্ণব, তুমি কাজে যাও। অর্ণব কিছুক্ষণ তিতির পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলো, পরে তিতির কানে কানে গিয়ে বলল, তিতির পাখি, তুমি কি চাও তোমার আব্বু আম্মুর সামনে আমি কিছু করে বসি? আর তাছাড়া তোমাকে মারাত্মক সুন্দর লাগছে, বিশেষ করে পাথরের নাকফুলটাই। তো আমি এখন এমন কিছু করি যা তোমার দৃষ্টিতে ভালো হবে না। তুমি কি চাও তিতির পাখি সেটা? তিতি অর্ণবের কথা শুনে ঢোক গিলল, পরে মাথা নাড়িয়ে না বোঝালো সে এমন কিছুই চায় না। তাহলে দাঁড়িয়ে না থেকে চলো আমার সাথে। তিতি ও অর্ণব তিতির আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। অর্ণব গাড়ি চালাচ্ছে। তিতির পাখি, তোমার প্ল্যানটা বলে ফেলো তো, কি প্ল্যান করেছো? প্ল্যান? কিসের প্ল্যান করেছি আমি? আমাকে কি তুমি বোকা মনে করেছো নাকি? তোমাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমি চিনি না, আমি তিথি। আই মিন চিনি মানে জানি। বলো কি প্ল্যান? প্ল্যান হলো পালিয়ে যাব, পরে অন্য কোনো ছেলেকে বিয়ে করব। বিয়ের 4 মাস পর প্রেগনেন্ট হয়ে আপনার সামনে আসব, পরে আপনি আমার ডেলিভারি টাকাটা দেবেন, পরে আবার চলে যাব। 5 বছর পর ফিরে আসব, পরে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিব। তখন আমরা বিআইবিয়ান হয়ে যাব। দেখেছেন কি গুড আইডিয়া আমার? তিতি হয়তো জানে না কোথায় কি বলছে, ও ওর মতো ননস্টপ কথা বলেই যাচ্ছে। আর ওইদিকে অর্ণব রাগে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তিতি হঠাৎ খেয়াল করলো ওরা খুব দ্রুত যাচ্ছে, তখন ভয়ে ভয়ে বলল, আই এম জোকিং অর্ণব, আমি তো সিরিয়াসলি বলি নাই, তুমি বলছো তাই মজা করেছি। অর্ণব গাড়ি থামাও, আমি তো তাড়াতাড়ি মরতে চাই না। তোমার ইচ্ছা থাকলে তুমি মরো, আগে আমাকে গাড়ি থেকে নামাও, পরে অর্ণব। অর্ণব খুব জোরে গাড়ি ব্রেক করলো। তিতি তাল সামলাতে না পেরে সামনে ঝুঁকে পড়ল। তিতি নিজেকে ঠিক করে দেখলো অর্ণব গাড়ির স্টিয়ারিং এর উপর একটু ঝুঁকে আছে। বেঁচে আছি নাকি মারা গেছি, যাই হোক আমি বেঁচে আছি, এটাই আসল পয়েন্ট। আমি এবং নেমে যাই আর পুলিশকে গিয়ে বলি অর্ণব চৌধুরী মারা গেছে। আমি যে গাড়ি থেকে নামতে যাব তখনই অর্ণব বলে উঠলো, এক পা গাড়ির বাইরে দিলে তোমার একদিন কি আমার যতদিন। কি ভেবেছিলে আমি মরে গেছি, তাই না? আমি মরলে তো তুমি স্বাধীন, এইটাই ভেবেছো? মনে রাখবে, আমি মরার আগে তোমাকে মারবো, পরে আমি মরবো। অর্ণব চৌধুরী তোমাকে কোনোদিনও মুক্তি দেবে না, কথাটা মাথায় ঢুকিয়ে রেখো, ওকে? আমি অনেক ভয় পেয়ে যাই অর্ণবের কথা শুনে, তাই ভয় ভয় বললাম অর্ণব তিতিকে আর কিছু বলল না, আবারও আগের মতো ড্রাইভ করতে লাগলো। এখনো আসে নাই, এই মেয়েটা কি যে করি। উফ, কখন থেকে একটা কথা বলবো বলে ভেবে রেখেছি, এখনো আসছে না। ওই কথাটা তো এখন আমার পেটে ঘুরঘুর করছে, আর সাথে সাথে পেটটা ফুলে যাচ্ছে। একটু পরে হয়তো কেউ এসে বলবে, আপু আপনি কত মাসের গর্ভবতী? তিতিরে তুই কোথায়, তাড়াতাড়ি আয়। শিশির একা একাই বকবক করে যাচ্ছে। আপনাদের একটা কথা বলা হয়নি, শিশির প্রচুর বকবক করে, ও একটু বাচ্চা টাইপের মেয়ে। অর্ণব গাড়ি থামালো ভার্সিটির সামনে। অর্ণব আগে গাড়ি থেকে নামলো, পরে তিতিকে নামতে বলল। তিতি গাড়ি থেকে নামার পর অর্ণব কাকে যেন ফোন দিল আর অন্যদিকে চলে গেল। তিতি এদিক ওদিক তাকিয়ে দেখলো শিশির গাছের সাথে কি যেন বলছে। ও শিশিরের কাছে গিয়ে শুনলো, শিশির বেবি আমি এখানে। শিশির পেছনে ফিরে দেখলো তিতি দাঁড়িয়ে আছে, তাই শিশির রাগি রাগি ভাব নিয়ে তিতির সামনে গেল। শিশির বলার আগেই তিতি বলল, শিশির বেবি আমি এখানে। জানু রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছি, তাই আর কি দেরি হয়ে গেল, সরি জানু। তিতির কথা শুনে শিশির কাঁদো কাঁদো মুখ নিয়ে তিতিকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর? ব্যথা পাসনি তো? কোথাও লাগেনি তো? উফ কিছু হয়নি আমার। বাই দ্য ওয়ে কেমন আছিস? ভালো। অর্ণবের নাম শুনে আমার মন খারাপ হয়ে গেল, তাই বললাম শিশির তোকে কিছু বলতে চাই। তিতি কিছু বলতে যাবে তার আগেই অর্ণব এসে বলল, এই হলো তোর ভাবি তিতি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ও ভালো। তিতি ও শুধু আমার বন্ধু না, কিন্তু এই কলেজে নিউ প্রফেসরও। ও ভাবি, আপনার জন্যই আর কি। প্রবণ কিছু বলতে যাবে তার আগেই অর্ণব পায়ে লাথি দিল প্রবণকে আর চোখ দিয়ে ইশারা করলো কিছু না বলতে। তিতি কিছু বলতে যাবে তার আগেই শিশির বলে উঠল,
তিথি চল এখান থেকে, তোকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে আমার। সেই কখন থেকে ওয়েট করছি। আর অর্ণব ভাই আর তার বন্ধু বরং কথা বলুক, আমরা দুজনে কাবাব মে হাড্ডি কেন হব বল। তিতিও চাইছিল অর্ণবের কাছ থেকে দূরে যেতে, আর এইটাই এখন সুযোগ। তাই তিতি বলল, ঠিক কথা বলেছিস শিশির, চল আমরা চলে যাই। অর্ণব কিছু বলতে গিয়েও পারল না, কজ ওরা দুজন চলে গিয়েছে। জানিস প্রবণ, এই শিশির মেয়েটাকে আমি দুই চোখে দেখতে পারি না। সব সময় তিতিকে আমার কাছ থেকে দূরে নিয়ে যায়। একবার রাগ কন্ট্রোল করতে না পারলে এই মেয়েকে শেষ করেই দেব। আর তিতিও কেমন, সব সময় আমার থেকে এই মেয়েকে বেশি প্রায়োরিটি দেয়। ও জানে না এসব আমি ঘৃণা করি। ও কামন অর্ণব, তোর এই রাগের কারণেই ভাবিকে দিন দিন দূরে ঠেলে দিচ্ছিস। নিজের রাগটাকে কন্ট্রোল করতে শিখ। আর আমি তো এখন চলে এসেছি, আর এখন আমাদের প্ল্যান মতোই সব কাজ হবে। দেখিস, এই মেয়ের কাছ থেকে আমি একদিন না একদিন প্রতিশোধ নিয়েই ছাড়বো। তিতির থেকে আমায় আলাদা করে, তাই না? আমি তো ছাড়বো না এই কুটনিকে। কুটনি, কুটনি নামটা কিন্তু জোস দোস্ত। এখন চল নিরিবিলি কোনো পরিবেশে গিয়ে প্ল্যানের প্রথম ধাপ নিয়ে কথা বলি। চল। কি বলছিস তুই শিশির? এত অবাক হলি যে, আমি কি কিছু ভুল বলেছি? ভুল না, আসলে তুই তো গিটার পছন্দ করতি না। একবার মনে আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে স্বাধীন গিটার বাজিয়ে তোকে প্রপোজ করেছিল, আর তুই ওই দিন কি বলেছিলি মনে আছে তোর? মনে আছে। তখন গিটার পছন্দ করতাম না, কিন্তু এখন তো পছন্দ করে ফেলেছি। আচ্ছা এসব কথা বাদ দে, এখন বল তুই কি যেন বলবি। বলছি শোন। তিতি একে একে অর্ণবের সব কথাগুলো শিশিরকে বলল, আর কথাগুলো শুনে শিশির মাথায় হাত দিয়ে বসে পড়ল। ও আল্লাহ গো, এ তো দেখছি ভিলেনের উপর ভিলেন। ওই তুই মানা করতে পারলি না? তোর কি মনে হয় আমি করি নাই? ওই শয়তান তো আমার পিছুই ছাড়ছে না। এখন বল কি করব আমি? ওহো বেবি, প্লিজ ডোন্ট ক্রাই। আমি আছি তো, তোর সব প্রবলেম সলভ করবার মেশিন। প্লিজ কান্নাকাটি করিস না, ওকে? চল ক্লাসে যাই, পরে ভাবা যাবে এই নিয়ে। এখন মনোযোগ দিয়ে ক্লাস করবি। আয়, তোর ইচ্ছা পূরণ করবি, কেমন? তিতি আর শিশির ক্লাসে চলে গেল। ওরা থার্ড বেঞ্চে বসলো, আর ওদের পেছনে দুইটা ছেলে বসেছে। ওরা ওইসব পাত্তা না দিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ওদের প্রথম ক্লাস শেষ। সেকেন্ড ক্লাস শুরু হওয়ার আগে একটি ছেলে বলল, এই চাশমিশ শুনছো? তিতি এইদিক ওদিক তাকিয়ে দেখে শুধু শিশির চশমা পরে আছে। তাই শিশিরের কানে কানে গিয়ে বলল, আই শিশির, আমার পেছনে বসে একটি ছেলে তোকে চশমিশ বলে ডাকছে। আমার কথা শুনে শিশির পেছনে ফিরল আর বলল, কে ডাকছে আমাকে? একবার তার সুন্দর মুখটা দেখতে চাই। আমি ডেকেছি তোমাকে চাশমিশ। ওলে বাবালে, তুমি ডাকছো? ইস, তুমি তো দেখতে কি কিউট। শোনো, আমি তোমাকে গোল গোল বলে ডাকবো। আর শোনো, ক্লাস শেষে মাঠে অপেক্ষা করবে। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, বুঝেছো? বুঝতে পারছি চাশমিশ। সেকেন্ড ক্লাস শুরু হলো। সেকেন্ড ক্লাসে প্রবণ আসলো। প্রবণ ওর পরিচয় দিচ্ছে সবাইকে, সাথে সবার পরিচয়ও নিল। তো বুঝতে পেরেছেন, আমি আপনাদের নিউ টিচার, আর আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আমি কিন্তু খুব সিরিয়াস। যাদের আমার ক্লাস ভালো লাগবে না তারা আগেই চলে যাবেন। অযথা ক্লাসে থেকে লাভ নেই। সো আমি কি বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। গুড। প্রবণ ওর মতো ক্লাস করাচ্ছে। তখন শিশির বলল, দেখেছিস কেমন বজ্জাত স্যার? আগে লেকচার দেওয়া শুরু করেছে, এখন কিন্তু খুব বোর লাগছে। স্যারের ক্লাস একটুকু ভালো লাগছে না। শিশির চুপ থাক আর মনোযোগ দিয়ে ক্লাস কর। 35 মিনিট পর প্রবণ চলে গেল। আর যাওয়ার আগে তিতিরের সামনে কিছু একটা রেখে গেল। তিতি দেখলো একটা কাগজ রেখে গিয়েছে। ও কাগজটা খুলে দেখলো তাতে লেখা আছে, ভাবি, আপনার পাশে থাকা মেয়েটার থেকে দূরে থাকুন, তাহলে দুজনেরই মঙ্গল।
আর ওই বকবক মেয়েটাকে বলবেন যেন কম কথা বলে। বেশি কথা বললে কিন্তু আয়াত কমে যায়। বুঝতে পেরেছেন কি বুঝিয়েছি আমি? চিঠিটা পড়ে তিতি ভয় পেয়ে যায় আর শিশিরের দিকে তাকায়। দেখে শিশির চিঠিটা পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এত ভয়ানক চিঠি আর এই মেয়ে হাসছে। তিতি কিছুই বুঝলো না। এইভাবে হাসছিস কেন? তো কি কান্না করবো নাকি? শোন, এসব চিঠির হুমকি কিন্তু আমাদের ফ্রেন্ডশিপকে আলাদা করতে পারবে না। তাছাড়া ওরা হয়তো আমাকে ভয় পেয়েছে তাই এমন চিঠি লিখেছে। এখন এসব কথা ভুলে চল মাঠে সিনেমা দেখবি, আয়। তিতি আর শিশির মাঠে গিয়ে দেখে ওই ছেলেটি অপেক্ষা করছে। তাই শিশির গিয়ে বলল, হাই গোলগোল। হাই চাশমিশ। তোমার মুখে চাশমিশ নামটা না খুব ভালো লাগছে, আর একবার বলো না প্লিজ। ছেলেটি যেই চাশমিশ বলতে যাবে তার আগেই শিশির ছেলেটিকে মারতে লাগলো। শালা আমি চাশমিশ তাই না? তুই চাশমিশ, তোর বউ চাশমিশ। শালা এই এই মারছো কেন? কেন মারছি তুই জানিস না? তুই তিথির পিঠে এটা কি লিখেছিস দেখ তো। হাতে একটা কাগজ যাতে লেখা রাতে ফ্রি আছি, এই নাম্বারে ফোন দিন। তিতি তো এই কাগজ দেখে চমকে গেল। ও তো কিছুই জানে না এইসবের। তাহলে শিশির জানলো কিভাবে? কি মনে করেছিস আমি কিছু বুঝবো না? না, আমি অনেকক্ষণ ধরে তোকে নজরে রেখেছি। তোরা কেমন নজরে যেন তিথি পাখিকে দেখছিস, এই জন্য তোদের সামনে গিয়ে বসেছিলাম। আর আমি আর তিথি যখন ক্লাসের ভিতরে যাচ্ছিলাম তখন এই তুই চিঠিটা পিঠে লাগিয়ে দিয়েছিলিস। মনে করেছিস আমি কিছু দেখি নাই। তিতি এইসব কথা শুনে নিজের পা থেকে জুতা খুলে ছেলেটির গালে মারতে লাগলো আর বলল, লজ্জা থাকা দরকার তোদের। বাসে কি মা বললি যে একটা মেয়ের সাথে এমন করছিস? তোদের জন্য আজকাল একটা মেয়ের পরিবার তাদের মেয়েকে স্কুলে, কলেজে, ভার্সিটিতে ভর্তি করাতে ভয় পাচ্ছে। তাই বলছি ভালো হয়ে যা। শিশির তিতিকে ওইখান থেকে নিয়ে চলে গেল। ওইখানে থাকলে আরো সমস্যা হতে পারে। এই সব কিছু দোতলার বারান্দা থেকে প্রবণ দেখলো আর অর্ণবকে ফোনে বলতে লাগলো। এইসব কথা শুনে অর্ণবের মাথায় রক্ত উঠে গেল। ও তো ওই ছেলেকে আজ শেষ করেই ফেলবে বলে প্রতিজ্ঞা করলো। রাত 11:40। অর্ণব ফোন দিল তিতিকে। তিতি তখন মেসেঞ্জারে একজনের সাথে মেসেজ করছে। তখন অর্ণবের ফোন পেয়ে ও প্রথমে রিসিভ করলো না। তখন আরো কয়েকটি ফোন আসলো, তাও তিতি রিসিভ করলো না। তখন টুম করে মেসেজ আসলো আর সেখানে লেখা ছিল, ভালো ভালো যদি ফোন রিসিভ না করো এখনই বাসায় গিয়ে তুলে নিয়ে আসবো। তিতি জানে অর্ণব যা বলে তাই করে, তাই ফোন ধরে হ্যালো বলার আগেই অর্ণব বলল, এত রাতে নেট চালিয়ে কি করছো? ঘুমাওনি কেন এখনো? আমাকে কি তুই একটু শান্তিতে ঘুমোতে দিবি না? তুমি তো ঘুমাওনি। তো কি হয়েছে? এখন কি তোমার অনুমতি ছাড়া সজাগও থাকতে পারবো না? এত কিছু শুনতে চাই না, তুমি একটু তোমাদের বাসা ছাদে যাও। আমি পারবো না এত রাতে ছাদে একা যেতে। রাগ উঠাবে না, তাহলে কিন্তু আমি তোমাকে গিয়ে। তোমার যা মনে হয় করো, আমি ফোন রাখছি। আল্লাহ হাফেজ। তিতি ফোন কেটে দিল আর চোখ বন্ধ করে শুয়ে পড়ল। প্রায় 7 মিনিট পর তিতি খেয়াল করলো কেউ ওকে হাওয়ায় ভাসাচ্ছে। ও চিৎকার দিতে যাবে তার আগেই অর্ণব বলল, খবরদার কোন চেঁচামেচি করবে না, চুপ থাকো। তিতি অর্ণবের কথায় চুপ করে রইল। তিতি অন্ধকারে অর্ণবকে দেখতে না পারলেও অর্ণবের শরীরে পারফিউমের গন্ধ তিতি বেশ উপভোগ করতে লাগলো। তিতিকে একদম শরীরে চুপসে নিল অর্ণব। তখন তিতি বলল, ওই আমাকে কি মেরে ফেলবে নাকি? একদম চুপ। তিতিও আর কথা বাড়ালো না। অর্ণব তিতিকে ছাদে উঠিয়ে এক হাতে তিতির চোখ অফ করে দিল। এইমাত্র বুঝতে পারলে? আমি তো ভেবেছিলাম প্রথমে বুঝে যাবে। আমি মরতে চাই না, প্লিজ আমাকে মেরো না। আর একটা কথা বলে এক্ষুনি ফেলে দেবো বলে দিলাম। তিতি তখন ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ রইল। 1 2 3 4 5 কথাটা বলেই অর্ণব তিতির চোখ খুলল। আর তিতি চোখ খোলার পর দেখলো ওর সামনে অনেক ফানুস উঠছে
আর বেলুন দিয়ে লাভ, যা আকাশে উঠছে, আর তাতে লেখা হ্যাপি বার্থডে তিতির পাখি। শত শত আতশবাজি, আর তার মধ্যে আতশবাজি দিয়ে লেখা হয়েছে হ্যাপি বার্থডে মাই ডিয়ার তিতি। পুরো আকাশ জুড়ে যেন একটা হইচই পড়ে গেল ফানুস, আতশবাজি আর লাভে। আর পুরো ছাদ খুব সুন্দর ডেকোরেশনে সাজানো, কত ধরনের লাইটিং, লাল আর সবুজ কাপড়ে মুড়িয়ে বানানো ফুল, লাভ দিয়ে লেখা হ্যাপি বার্থডে, আর মিউজিক প্লে করা যাতে বার্থডে সং বাজছে। তখনই অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল তিতির সামনে। রূপকথার রানী তুমি, দুই নয়নের আলো, সারা জীবন এমন করে বেসে যাও ভালো। তুমি আমার জীবন মরণ, আমার চলার সাথী। তোমাকে ছাড়া একলা আমি কি করে যে থাকি। হ্যাপি বার্থডে তিতির পাখি। তিতি কি বলবে বুঝতে পারছে না। তিতি চুপ হয়ে অর্ণবের কথা শুনছে। তিতির পাখি, তোমাকে অন্য কারোর সাথে দেখলে একদম সহ্য হয় না, বা আমার থেকে যদি অন্য কাউকে বেশি সময় দাও তাও পছন্দ হয় না। বলো আমি কি করব? আমি তো মানতে পারি না তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তিতির পাখি। প্লিজ আমায় ছেড়ে যেও না, আর যদি যাও তাহলে খুন করে ফেলবো তোমাদের। তোমার ভালোবাসা এখন আমার কাছে এক প্রকার নেশা হয়ে গিয়েছে। তোমাকে এক নজর না দেখলে ভালো লাগে না তিতির পাখি। তিতি ভয় পেয়ে যায় আর মনে মনে বলল, প্রপোজ করছিস ভালো কথা, হুমকি দেওয়ার কি আছে? আজব। তিতি মনে মনে এইসব কথা ভাবছে। তখনই তিতির হাতে কারো উষ্ণ ঠোঁটের স্পর্শ পেল। সাথে সাথে তিতি কেঁপে উঠল। অর্ণব তিতির হাতে কিস করে একটা রিং পরিয়ে দিল। পরে আবার তিতির চোখ বন্ধ করে কোলে তুলে নিল। কিছুটা যাবার পর ছাদের অন্য পাশে একটা ছোট টেবিলে ফুলের পাপড়ির উপর একটা কেক, যার প্রথম সারি চকলেট আর বিভিন্ন ধরনের চকলেট বল। দ্বিতীয় সারি প্রথম সারি থেকে কিছুটা ছোট, তার উপর চারপাশে গোলাপ ফুলের ডিজাইন। লাস্ট সারি অর্থাৎ উপরের সারিতে দুটো পুতুল ক্রিম দিয়ে বানানো, আর নিচে লেখা তিতিরের নাম খুব সুন্দর করে, আর চারপাশে মোমবাতি। মোমবাতি নেভানো লাগবে না, কারণ আমি চাই না তোমার জীবন অন্ধকার হোক। আমি চাই মোমবাতির আলো যেভাবে জলজল করছে তোমার জীবনও তেমনি জলজল করে উঠুক। তুই নিজেই তো আমার জীবন অন্ধকার করে দিচ্ছিস, আলো আসবে কিভাবে? কেকটা কাটো। অর্ণব একটা ছুরি তিতির হাতে দিল। পরে তিতি আর অর্ণব মিলে কেক কাটলো। অর্ণব প্রথমে তিতিকে খাইয়ে দিল, আর তিতি না চাওয়া সত্ত্বেও অর্ণবকে খাইয়ে দিল। তিতির মুখে কেকের ক্রিম কিছুটা লেগে যায়। তখন অর্ণব তার ঠোঁট দিয়ে ক্রিম পরিষ্কার করে। সারপ্রাইজ কেমন হলো তিতির পাখি? ভালো। আরেকটা সারপ্রাইজ বাকি আছে জান। কি? তোমার পিছনে ফিরো। তিতি পেছনে ফিরে যা দেখলো তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। তিতি পিছনে ফিরে দেখলো ওই ছেলেটিকে বেঁধে রেখেছে প্রবণ, আর ছেলেটির গায়ে অসংখ্য মারের আঘাত। তিতি ভয়ে চিৎকার করতে থাকে। ও কাম অন তিতির পাখি, এইভাবে চিৎকার দিচ্ছ কেন এই ছেলেকে দেখে? তুমি জানো না এই ছেলে তোমার সাথে কি করেছে? ও আমার সাথে যা মজা তাই করুক, তার জন্য তুমি ওকে এইভাবে মারবে? তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার জানের সাথে খারাপ ব্যবহার করবে, আমি তাকে ছেড়ে দেবো? কিভাবে ভাবলে তুমি তিতির পাখি? ওকে তো আমি শিক্ষা দিয়ে ফেলেছি, তোমাকে তো আমি কিছু বলিনি। তুমি কেন আবার ওর এই অবস্থা করলে অর্ণব? এখনো তো কিছু করিনি জান, কিন্তু এখন করব তোমার সামনে। কথাটা বলেই অর্ণব ছেলেটির মাথার চুল টেনে ধরে অনেকগুলো থাপ্পড় দিল। পরে মোমবাতি জ্বালিয়ে আগুন নিয়ে ছেলেটির হাতে ধরে রাখলো, আর ছেলেটি চিৎকার দিতে লাগলো। প্রবণ পরে ছেলেটির মুখ চেপে ধরে রাখলো। তিতি এইসব আর সহ্য করতে না পেরে ওইখানেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন 10টায় তিতি চোখ খুলে আর তাকিয়ে দেখে শিশির বসে বসে কান্না করছে, আর অন্য পাশে অর্ণব আর প্রবণ বসে আছে। তিতি শিশিরকে দেখে তাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। বেবি কান্না করিস না প্লিজ, তুই জানিস না তোর কান্না আমি সইতে পারি না। প্লিজ বেবি ডোন্ট ক্রাই। তিতির কান্না যেন থামছেই না, আর তিতির কান্না দেখে শিশিরও কান্না করছে। তখন অর্ণব বলল, এই তোমাদের স্টার জলসা জীবনলা কান্না কি থামাবে নাকি আরো হবে? তুই জানিস না দোস্ত, মেয়েরা হলো কান্না করার মেশিন।
ওদের চোখ দিয়ে অল টাইম পানি পড়বেই। ঠিকই বলেছিস। শিশির ওদের কথা শুনে বাঁকা চোখে তাকিয়ে মুখ ভেঙচি কেটে তিতিরকে বলল, দিদি বাবু, দেখেছিস বাজে লোকগুলো আমাদের কথা শুনছে। তুই আর কাঁদবি না, ওকে? শিশির আব্বু আম্মু কোথায়? ওহো, আজ তোর দাদুর খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই ওনারা সকলে ওখানে গিয়েছেন। আর আমাকে ফোন দিয়ে বলেছে এখানে আসতে। তুই অসুস্থ, তাই তোকে নিয়ে যায়নি ওনারা। ও, বাট ওনারা এইখানে কেন? আমি কি আর তোকে একা সামলাতে পারবো যদি তুই বেশি অসুস্থ হয়ে পড়তিস? তাই ওনাদের নিয়ে এসেছি। এই যে মিস বকবক, এত কথা না বলে ভাবির জন্য কিছু খাবার তৈরি করুন, সাথে আমাদেরও। শিশির তো রান্না করতে পারে না, আর আমিও তো এত বেশি পারি না। জাস্ট ডিম ভাজি, আলু ভর্তা আর ভাত ছাড়া। পারবা কেমনে? সারাদিন তো শুধু ঝগড়া করতে পারো। তখন আমি বললাম, ওকে গাইস, আজ আমি রান্না করব, তোমরা বসো, আমি যাবো আর আসবো। খেতে পারবো তো? আপনাকে কে খেতে বলেছে? আজব, চেয়ে চেয়ে খাবার চান, লজ্জা করে না? প্রবণ শিশিরের কথায় লজ্জা পেয়ে যায়, আর তখন কিছু বলে না। শিশির তার সামনে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে সেন্টার ফ্রুট মুখে দিয়ে প্রবণকে জিভ কেটে চলে গেল। মহা ফাজিল। প্রায় 40 মিনিট পর শিশির 3টা পরোটা, 3টা ডিম ভাজি নিয়ে আসলো। পরে অর্ণব আর প্রবণকে একটা পরোটা আর একটা ডিম ভাজি দিয়ে বাকি 2টা ডিম ভাজি আর পরোটা ও আর তিতি নিল। শিশিরকে দেখে তিতি জোরে জোরে হাসতে লাগলো। শিশির তিতিরের দিকে তাকিয়ে অর্ণব আর প্রবণের দিকে তাকিয়ে দেখে ওরা মুখ চেপে হাসছে। শিশির আয়নায় তাকিয়ে দেখে ওর চুল আটা দিয়ে সাদা হয়ে গেছে। ও নিজেই তখন নিজেকে দেখে হাসতে লাগলো। শিশির, তুমি আমাদের দুজনকে একটা পরোটা দিলে কেন? আপনাদের দিয়েছি, এটাই অনেক। এবার ভাগেন, যান। তোমার ছেঁড়া পরোটার ভাগ আমি জীবনেও চাই না। এমন পরোটা কি জীবনে খেয়েছেন যে ভাগ নেবেন? দোস্ত ওয়েট কর, আমি ফুড পান্ডা থেকে অর্ডার করছি। কর, আমরা তো দেখিয়ে দেখিয়ে খাবো। প্রবণ ফুড পান্ডায় খাবার অর্ডার করলো। তখন ওরা জানালো খাবার আসতে 2 ঘন্টা সময় লাগবে। কথা শুনে প্রবণ কারো দিকে না তাকিয়ে বলল, একটা প্রবাদ বাক্য আছে না, মামার চেয়ে কানা মামা ভালো। তাই পেটে ক্ষুধা রেখে 2 ঘন্টা অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। এর থেকে বরং এই চিড়া পরোটাই খেয়ে ফেলি। প্রবণ খাওয়া শুরু করলো। অর্ণব ওর দিকে একবার তাকিয়ে শিশির আর তিতিরের দিকে তাকালো, আর দেখলো ওরা হাসছে। তাই ও কিছু না বলে ফোন টিপতে লাগলো। দিদি, এইভাবে আর কতক্ষণ বসে থাকবো? চল না, কোথাও ঘুরে আসি। কই যাবি তুই শিশির? ঘুরতে যাব, চল না। ভালো লাগছে না আর বসে থাকতে। আর যদি একটা ভিএফ থাকতো তাহলে কত জায়গায় না ঘুরতে পারতাম। তাহলে প্রেম করে ফেল, এই জীবনে তো আর কম প্রপোজ পেলি না। হয় এইবার বিয়ে করে ফেল, আর না হলে প্রেম কর। মনের মতো কাউকে পেলে অবশ্যই করব। এখন চল ঘুরতে যাই। ওই 2 ডেভিল তো ওই রুমে শুয়ে আছে, তো যাবো কিভাবে? আমার সাথে চল, লুকিয়ে কোথায় চলে যাই। ওরা জানলে খবর আছে আমাদের। জানবে না কেউ, চল তো। তিতি আর শিশির লুকিয়ে বাসার মেইন দরজা যখন খুলতে যাবে তার আগেই প্রবণ বলল, কোথায় যাওয়া হচ্ছে তোমাদের? তিতি আর শিশির তো ভয়ে দাঁড়িয়ে রইল। তখন তিতি বলল, বাসার ছাদে উঠবো, তাই আর কি। আমাদের কি বোকা মনে হয় আপনার ভাবি? আপনি যদি ছাদে উঠতেন তাহলে বাসার ভিতর থেকেই উঠতে পারতেন, বাইরে যাওয়ার কি আছে? আমি তখন আমতা আমতা করে বললাম, রুমে বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, তাই আর কি একটু ঘুরতে যাচ্ছি। আমি রুম থেকে বের হয়ে বললাম, কথাটা তো আমাদের বলতেই পারতে, এত লোকানোর কি আছে, চলো যাই ঘুরে আসি। তিতি আর শিশির খুশি হয়ে গেল। ওরাও রাজি হলো। তিতি বসেছে অর্ণবের বাইকে। তিতি ইশারা দিয়ে বলেছে শিশিরকে ওর পাশে বসার জন্য। তাই শিশির গিয়ে তিতির পাশে বসলো। অর্ণব তো বোকার মতো তাকিয়ে রইল শিশিরের দিকে। এই যে মিস বকবক, আপনি ওইখানে বসেছেন কেন? তো কি, আপনার কোলে বসবো? আজব কথাবার্তা।
আমি বলেছি শিশিরকে আমার পেছনে বসতে, কেন কোনো সমস্যা? ভাবি, আপনাদের এখন দুজন দুজনকে সময় দেওয়া দরকার। আর আপনি কিনা এই কাবামে হাড্ডিটাকে নিয়ে যাচ্ছেন। ও আমার সাথেই যাবে। অর্ণব তখন প্রবণকে ইশারা করলো। সাথে সাথে প্রবণ শিশিরকে কোলে নিয়ে উল্টো হাঁটা শুরু করলো। আর এইদিকে তিতি কিছু বোঝার আগেই অর্ণব বাইক ছেড়ে দিল। অর্ণব তখন প্রবণকে ইশারা করলো। সাথে সাথে প্রবণ শিশিরকে কোলে নিয়ে উল্টো হাঁটা শুরু করলো। আর এইদিকে তিতি কিছু বোঝার আগেই অর্ণব বাইক ছেড়ে দিল। এই এই কি করছেন কি? ছাড়েন বলছি, ছাড়েন। শিশির প্রবণের চুল টানতে লাগলো আর বলতে লাগলো, এই কি করছো? ব্যথা পাচ্ছি মিস বকবক। আপনি আপনি কোল থেকে নামান আমাকে, আমি তিথির সাথে যাব। ওই তুমি কি পাগল হয়ে গেছো? ওরা এখন নিজেদের মধ্যে কথা বলবে, আগের মতো ফ্রি হবে। আর তুমি কিনা ওদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে যাচ্ছ। কিসের ফ্রি? হ্যাঁ, কিসের কথা? তিথি তো অন্য ভাইয়াকে দেখতে পারে না। ও চাই এই সম্পর্ক শেষ হয়ে যেতে। তাহলে জোড়া লাগানোর কি আছে? সব শেষ করতে চাইলে তো আর শেষ হয়ে যায় না। অর্ণব ওর ভালোবাসা নিয়ে সিরিয়াস। ও ওর ভালোবাসার জন্য সব করতে পারে। তাই বলছি, অর্ণব যা চাই ও করুক, ওকে বাধা দিতে আসবে না। মামার বাড়ির আবদার পেয়েছেন মনে হয়। জোর করে ভালোবাসা হয় না। আর আপনার বন্ধু একটা সাইকো, যার মানে নিরীহ পাখির মায়া নাই। আর সেই মানুষ কিনা ভালোবাসবে? হাসালেন স্যার। ওই মিস বকবক, চুপ করো। আর ওদের ব্যাপারে ওরা বুঝবে, আর তুমিও সাহায্য করবে, বুঝতে পেরেছ? আমিও দেখব আমার তিথি পাখির বিরুদ্ধে কে কি চক্রান্ত করে। আমিও তাকে শাস্তি দেব। এই শিশির কাউকে ভয় পায় না। ওকে, দেখা যাবে। এখন চলো। আমি আপনার সাথে যাব না। এত কথা না বলে চুপচাপ আমার সাথে চলো। অর্ণব তোমার দায়িত্ব এখন থেকে আমাকে দিয়েছে, তাই তোমাকে ভালোভাবে ওদের কাছে দিয়ে আসলে আমার কাজ শেষ। আপাতত এখন চলো। বেশি কথা বললে বাইকের সাথে বেঁধে নিয়ে যাব। মাইন্ড ইট। শিশির প্রবণের কথা শুনে ভয় পেয়ে যায় আর চুপচাপ প্রবণের পিছনে কিছুটা দূরত্ব রেখে বসে পড়ে। এইভাবে বসলে পড়ে যাবে। তুমি চাইলে ধরতে পারো, আমি মাইন্ড করব না। শিশির কথা না বাড়িয়ে চুপ করে রইল। সাথে তার ওই ফেমাস ওয়ালা ভেংচি। ওই আস্তে চালাও, আমি পড়ে যাব। অর্ণব, অর্ণব প্লিজ প্লিজ ভাই। যতবার ভাই বলবা ততবার গাড়ির স্পিড বাড়বে। এই অর্ণব প্লিজ, গাড়ির স্পিড কমাও, আমি পড়ে যাচ্ছি। তাহলে বলো, পিছন থেকে জড়িয়ে ধরবে? জীবনেও না, আমি নামবো। তোমার সাথে কোথাও যাব না। গাড়ি থামাও বলছি। গাড়ি থামবে না, বরং বাড়বে। বুঝেছো তিতির পাখি? আমি কিন্তু এখন গাড়ি থেকে লাফ দিব বলে দিলাম। সাথে সাথে গাড়ি থামিয়ে তিতিরের দিকে তাকিয়ে রইল। এইভাবে তাকিয়ে আছো কেন? ভয় করছে আমার। অর্ণব চুপ করেই রইল, কিছু বললো না। তাই আমি আবার বললাম, ওই তোমারই চুপ থাকা আমার কাছে বজ্রপাতের থেকেও ভয়ানক লাগে। প্লিজ কথা বলো। অর্ণব কোনো কথা না বলে বাইক থেকে নামলো। এই বাইক থেকে নামছো কেন? কি হয়েছে তোমার অর্ণব? অর্ণব বাইক থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখলো। পরে তিতিকে কোলে নিয়ে সোজা হাঁটা শুরু করলো। অর্ণব, তুমি আমি এই জঙ্গলে নিয়ে আসলে কেন? আর কোথায় নিয়ে যাচ্ছ? দেখো, আমার কিন্তু ভয় করছে। তিতির পাখি কি ভয় পায়? আমার তো জানা ছিল না। অর্ণব, তুমি কি করতে চাচ্ছ বলবে আমায়? তুমি জানো না পাখি, তুমি জানো না পাখি, আমি যে কিছু বলি না সবটাই করে দেখাই। তাই এই কাজটাই বলবো না, করে দেখাবো। অর্ণব তিতিকে জঙ্গলে থাকা একটা পুকুরে ফেলে দিল। ভেঙে মোর ঘরের তালা, কেউ আমাকে নিয়ে পালা। কেন, তোমার মনের পাশে কি সিকিউরিটি নাই? প্রবণের কথা শুনে শিশির রাগি রাগি ভাব নিয়ে বলল, দূর মিয়া, আমি গান গাইছি। আর আপনি এই শিশিরের মনের ঘরের তালা এতটা সস্তা না যে কেউ ভেঙে ফেলবে। ও তাই বুঝি? তেমন কাউকে কি পেয়েছো? আমার মনের ঘরের তালা যেমন দাম তেমনি ভাঙারটাও দামি থাকতে হবে। পেয়েছি। কেসে? আপনাকে কেন বলবো? আজব মানুষ তো আপনি। প্রবণ আর কিছু বলল না। শিশির তার মতো বকবক করে যাচ্ছে আর প্রবণ ওর মতো গাড়ি চালাচ্ছে।
এই তিথি, এই কি করছো? কি মরে যাবো তো। তিথি, এই তিথি, কি হয়েছে তোমার? প্রথমে তো ধরতেও চাইনি, আর এখন কলার ধরে আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছো নাকি? অর্ণবের কথা শুনে আমি বাস্তবে ফিরে আসি। তুমি না আমাকে পুকুরে ফেলে দিয়েছো, তাহলে আমি এইখানে কিভাবে আসলাম? অর্ণব অর্ণব আমার কথা শুনে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে রইল। আমি কখন তোমাকে ফেলে দিয়েছি? তিথি কিছু বলতে গিয়েও থেমে গেল। ও বুঝতে পেরেছে ও সব কল্পনা করেছে আর সত্যি মেনে নিয়েছে। কি হলো, বলো কি হয়েছে? কিছু না। শিশির কোথায়? ওরাও চলে আসবে, দাঁড়াও, ওদের জন্য অপেক্ষা করি। অর্ণব তিথিকে বাইক থেকে নামিয়ে তিথিকে নিয়ে গাছের নিচে বসলো। আমি এসব কিছু শুনতে চাই না। আমি বলেছিলাম লেখাপড়া শেষ করে বিয়ে করব, বাট আমি কোনোদিন বলি নাই তোমাকে ভালোবাসবো। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। যে মানুষ পশু পাখি এমনকি মানুষের প্রতি ভালোবাসা নেই, সেই মানুষ কিভাবে আমার মতো মেয়েকে ভালোবাসবে? যা কিছু হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। সত্যি বলতে তোমার ভালোবাসা এতটাই মাদকের মতো যে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি, আর তখন যে কি করি না আমি নিজেও বুঝতে পারি না। জান, প্লিজ ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করার কোনো মানে হয় না। তিথি, জাস্ট প্লিজ অর্ণব, চুপ করো। আর কিছু শুনতে চাই না আমি। অর্ণব আর কথা বাড়ালো না। নীল আকাশ হঠাৎ করেই অন্ধকার হতে লাগলো। এই হলো এখনকার অবস্থা। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হালকা হালকা বাতাসের সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি। কয়েকশো বৃষ্টির ফোঁটা পড়ার পর শুরু হয়ে গেল ধুম বৃষ্টি। তিতির মন এই বৃষ্টি দেখে বসে থাকতে পারল না। দৌড় দিয়ে চলে গেল সবুজ মাঠের ধারে আর নিজেকে বিলিয়ে দিতে লাগলো অসংখ্য বৃষ্টির ছোঁয়াতে। অর্ণব গাছের নিচে দাঁড়িয়ে তিতিকে দেখতে লাগলো। তোর এত রাতে আমাদের বাসায় তাও এইরকম অবস্থায় কি হয়েছে তোর? শিশির কাঁপতে কাঁপতে বলল। স্বাধীন, ও আবার এসেছে, আমাকে বাঁচা তিথি। মানে ও কখন এসেছে আর কি হয়েছে বল সবকিছু আমাকে। বলছি, তার আগে এখান থেকে চলে আসতে পারে। শিশির আর তিতি বাসার পেছন দিকের রাস্তা দিয়ে চলে গেল। পরে একটা নিরাপদ জায়গায় এসে বসলো। বল কি হয়েছে? তুই তো জানিস আজ আব্বু আম্মু নানুর বাড়ি গিয়েছে। আমাকে অনেক অনেক করে বলেছে তাদের সাথে যাওয়ার জন্য, আমি যাইনি। তোকে তো বলেছি আমাদের বাসায় থাকতে, বাট থাকলি না। এখন বল কি হয়েছে? আমি ডিনার করে টিভি দেখছিলাম, তখন সামনে কলিং বেল বাজতে থাকে। আমি প্রথমে দরজা খুলি নাই, বাট অনেক বাজার পর দরজা খুলি, তখন সামনে দেখি স্বাধীন দাঁড়িয়ে আছে। স্বাধীন তখন আমার হাত ধরে টানতে থাকে। তখন আমি রাগে বসে চড় মারি তাকে। রেগে গিয়ে আমার চুলের মুঠি ধরে রুমের ভিতরে নিয়ে যায়, আমার সাথে খারাপ কিছু করতে চায়। তখন কোনো উপায় না পেয়ে কাঁচের বোতল দিয়ে বাড়ি মারি আর দৌড়ে চলে আসি। ও আসে আমার পিছনে।
শোন, যা হয়েছে তা তো হয়েছে, এখন চল আমরা কিছুদিনের জন্য কোথাও লুকিয়ে থাকি। আর তুই তোর আব্বু আম্মুকে ফোন করে বলে দিস সাবধানে থাকতে। ওই দিন তিতি আর শিশির ট্রেন স্টেশনের সামনে আসতেই কেউ একজন পিছন থেকে তিতির হাত ধরে ফেলে। তিতি পেছনে তাকানোর সাথে সাথে ওর গালে থাপ্পড় পড়ে। তিতি থাপ্পড় খেয়ে হুমড়ি খেয়ে নিচে পড়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলে। তিতি ছলছল চোখে সামনে তাকিয়ে দেখে অর্ণব রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি তাকে গিলে খেয়ে ফেলবে। তুমি এখানে কেন? আমি না আসলে বুঝি তোর পালাতে ভালো হতো? এই নিয়ে কয়বার পালিয়েছিস তুই? হিসাব আছে তোর? কি ভেবেছিস আমি কিছু জানবো না? আমাকে কি তুই বোকা পেয়েছিস? আমি আবার আরেকটা থাপ্পড় মারি তিতিকে। মন তো চাচ্ছে তোকে এইখানে মেরে মাটি চাপা দিয়ে দিই। শুধু ভালোবাসি বলে পারছি না। ভাইয়া কি করেছে? এত মারছেন কেন আমার তিথি পাখিকে? ছাড়েন বলছি। ব্রো, কি মার দিলি রে, অজ্ঞান হয়ে গেছে। প্রবণ অর্ণবকে বলল। তিতি দৌড়ে গিয়ে শিশিরকে ধরতে যাবে, তার আগেই অর্ণব তিতির হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। আর যাওয়ার আগে প্রবণকে বলে, সরি দোস্ত, রাগের মাথায় যে কি করেছি ক্ষমা করে দিস। আর শিশিরকে কোলে করে নিয়ে আয়। যা তুই, আসছি আমি। অর্ণব তিতিকে গাড়িতে তুলে আর প্রবণের জন্য অপেক্ষা করে। প্রবণ গাড়িতে বসতেই অর্ণব ড্রাইভারকে বলে, গাড়ি আমার বাংলো বাড়িতে নিয়ে যাও। গাড়ি চলছে। তিতি এর মাঝে অনেক বাড়াবাড়ি করায় অর্ণব ক্লোরোফর্ম দিয়ে তিতিকে অজ্ঞান করে ফেলে। সকালে অর্ণব তিতির মুখে এক জগ পানি ঢালে আর সাথে সাথে তিতির জ্ঞান ফিরে। প্রবণ একজনের জ্ঞান ফিরেছে, আরেকজনের কি অবস্থা? আর বলিস না, তোর থাপ্পড় খেয়ে বেচারি এখনো অজ্ঞান হয়ে আছে। আমার থাপ্পড়ের এত ক্ষমতা? আগে তো জানতাম না। যা পানি ঢাল। প্রবণ শিশিরের মাথায় পানি ঢালার পর শিশির জোরে জোরে চিৎকার দিতে থাকে আর বলতে থাকে, প্লিজ প্লিজ হেল্প মি, এক হাতি আমাকে লাথি মেরেছে, প্লিজ হেল্প মি। শিশিরের কথায় অর্ণব আর প্রবণ কিছুক্ষণ শিশিরের দিকে তাকিয়ে পরে জোরে জোরে হাসতে লাগে। শিশির ভয় পেয়ে তিতির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। অর্ণব দোস্ত, আর হাসিস না, বাচ্চা মেয়েগুলো ভয় পাবে। ঠিক বলেছিস। তিতি আমাদের কথা শুনে রাগে সাপের মতো ফুঁসতে থাকে। আমাকে ধরে এনেছো বুঝতে পারলাম, বাট শিশিরকে আনলে কেন? আর বলুন তিতির পাখি, তোমার এই বকবক আর কাবাব মে হাড্ডি ফ্রেন্ড তাকে আমার জানে জিগের দোস্ত পছন্দ করে ফেলেছে, তাই আর কি ওকেও নিয়ে আসলাম। দিদি কি বলছে ওরা? প্লিজ আমাকে বাঁচা, আমি এখন হার্ট অ্যাটাক করব। আরে বউ, কি বলছো তুমি এইসব? তুমি হার্ট অ্যাটাক করলে তো আমি বিয়ের আগেই বিধবা হয়ে যাব। হিহি। ভাই আপনি কে আর কি বলছেন? দেখুন ভাই, এটা কোনো সিনেমা না যে আপনি ডায়লগ বলছেন, এটা হলো আমার জীবন। তাই ভাই প্লিজ আমাকে আর তিথিকে ছেড়ে দিন। দোস্ত, ভাবি কিন্তু এখন বেশি কথা বলছে, পরে কিন্তু আমার আবার রাগ উঠবে। ভালোই ভালোই এখন নিয়ে যা, আর একটু রোম্যান্স কর, আমিও করি। ওকে ব্রো। প্রবণ শিশিরের কাছে যেতেই শিশির তিতিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দেখো অর্ণব, তুমি তো জানো শিশির বাচ্চা স্বভাবের মেয়ে, প্লিজ ওকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো। সরি বউ, তোমার থেকে আমার কাছে প্রবণের দাম বেশি। সো যেহেতু তোমার এই বাচ্চা ফ্রেন্ডকে ভালোবেসে ফেলেছে, তাহলে তার কিছু করার নেই, ওদের মতো থাকতে দাও। প্রবণ যা, নিয়ে যা। আমি যাব না, তিথি আমাকে বাঁচা, ওই লোকগুলো আমাকে মেরে ফেলবে। তিতি শিশিরের হাত ধরে আছে, তাই অর্ণব এসে তিতির হাত সরিয়ে তিতিকে কোলে নিয়ে চলে যায়। আর প্রবণ শিশিরকে কোলে নিয়ে রুমে ঢুকতে থাকে। এই তুমি কি খাও না? কেন, কি হয়েছে? না, এত পাতলা কেন তুমি? এই নিয়ে তো অনেকবার কোলে নিলাম তোমায়। তো বলেন তো আমার ওজন কত? মনে হয় 48। ঠিক বলেছেন। আর আমার কত জানো? কত আর হবে, 60 মনে হয়। 74 কেজি। দেখে তো মনে হয় না।
কেন, তোমার কি ইচ্ছা তোমার স্বামী মোটু হোক? শিশির কথার তালে ভুলেই গিয়েছিল আগের কথাগুলো, এখন আবার মনে পড়াতে কান্না করতে থাকে। প্রবণ শিশিরের এইসব কাণ্ড দেখে হাসতে থাকে। অর্ণব তিতিকে একটা রুমের ভেতরে আনে আর খাটে বসিয়ে দেয়। তিতিকে বলে, তিতির পাখি, তুমি কেন আমার ভালোবাসা বোঝো না বলো তো? কেন বারবার রাগিয়ে দেবো আমায়? আমার তো মোটেও ইচ্ছে করে না তোমার গায়ে হাত তুলতে, বাট তুমি এমন এমন কাজ করো তাই বাধ্য হয়ে এই কাজটা করতে হয়। এইভাবে আস্তে আস্তে না মেরে একবারে মারতে পারো না? তাহলে একদিনেই সব শেষ। কেন যে তোমার মতো সাইকোকে পছন্দ করলাম, আর কেনই বা তোমার সাথে আমার পরিচয় হলো? তুমি হলে আমার লাইফের এক অভিশাপ, যার জন্য আমার পুরো লাইফ শেষ হয়ে যাচ্ছে। রাগাবে না আমায় তিতির পাখি। খবরদার আমায় তিতি পাখি বলে ডাকবে না। তুমি তো হলে একটা গুন্ডা মাফিয়া সাইকো ভিলেন, না জানি কত মানুষের প্রাণ নিয়েছো। আচ্ছা তোমার মা বাবা কি তোমায় শিক্ষা দেয়নি ভালো করে, নাকি ওরাও তোমার মতো সাইকো? তিতির কথাটা উচ্চারণ করতে দেরি, বাট অর্ণব তিতির চুলের মুঠি ধরতে দেরি হলো না। কি বলেছিস তুই? আমার মা বাবা আমায় ভালো শিক্ষা দিতে পারেনি, তাই না? তিতিকে থাপ্পড় মারে আর তিতি গিয়ে দেওয়ালে বাড়ি খায়। আমার মা বাবা ভালো না, তাই না? তোকে ভালোবাসি বলে যা মন চায় তাই বলবি, আমি কিচ্ছু বলবো না, এইটা ভেবেছিলি তুই? আমাকে অনেক বলেছিস, কিচ্ছু বলিনি, কিন্তু তুই আমার মা বাবা নিয়ে কথা বললি আজ। এইটার শাস্তি তো তুই পাবি। মানুষ ঠিকই বলে পায়ের জুতোকে মাথায় তুলতে নেই। তুই কি নিজেকে আহামরি সুন্দরী ভাবিস? তুই জানিস তোর থেকে হাজার হাজার সুন্দরী মেয়েরা এই অর্ণব বলতে অজ্ঞান, আর সেখানে তোকে আমি আমার মনে রানি করে রেখেছিলাম। অর্ণব তিতিকে অনেক মারতে থাকে। ক্লান্ত হয়ে রাগে গজগজ করতে করতে বাসা থেকে চলে যায়। কিছুক্ষণ পর আবার আসে অর্ণব, আর সাথে করে কিছু ওষুধ আর একটা কাগজ নিয়ে। উঠো আর ওষুধগুলো খেয়ে নাও। আমি খাবো না। আবারও বলছি রাগাবে না আমায়, চুপচাপ খেয়ে নাও ওষুধগুলো। তিতি আর কথা বাড়ালাম না, চুপচাপ ওষুধগুলো খেয়ে নিল। এই ব্যাপারে সই করো। কিসের ব্যাপার আর কেন? এত প্রশ্ন করতে বলিনি তো, তোমাকে যা বলেছি তাই করো। পারবো না আমি। তোমার মা বাবার কোনো ক্ষতি তুমি চাও তিতির পাখি? মানে কি বলছো তুমি এসব? কি করবে তুমি ওদের? এখন আপাতত কিছু করিনি, কিন্তু তুমি যদি সই না করো তাহলে কিছু করতে বাধ্য হব। আমি তোমার সব কথা শুনবো, বলো বলো কি করতে হবে? এখন আপাতত এই পেপারে সই করো। করছি। তিতি ভয়ে অর্ণবের আনা পেপারে না দেখেই সই করে দিল। অর্ণব বাঁকা হাসি দিয়ে তিতির কপালে চুমু খেয়ে চলে গেল। এটা কিসের পেপার? এইটা হলো তোমাকে বিদেশে নিয়ে যাবার পেপার, বলতে পারো এক ধরনের লটারি, যার মাধ্যমে অনেক ঘোরাঘুরি করা যায়। সই করে দিই, তাহলে বড় স্বাধীনের কাছ থেকে কিছুদিন লুকিয়ে থাকা যাবে। কি ভাবছো মিস বকবক? তেমন কিছু না। আচ্ছা দিন, সই করে দিই। শিশির পেপার না পড়েই সই করে দিল। প্রবণ শিশিরের কোনো দ্বিধা নাই দেখে মুখ চেপে হাসতে থাকলো। প্রবণ শিশিরের হাত দেখে পেপার নিয়ে অর্ণবের কাছে গেল। অর্ণব, জীবনে বোকা মেয়ে দেখেছি, বাট এই শিশিরের মতো দুইটা দেখি নাই। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে প্রবণ। তখন অর্ণব বলল, ভাবি তো ভালোই আছে, মাঝে মাঝে একটু বাচ্চাদের মতো করে, কিন্তু আমার পাখি তো একটা ঝাল মরিচ। আরে মন খারাপ করিস না, দেখবি ঠিক হয়ে যাবে। এখন যে আমরা ওদের না জানিয়ে বিয়ে করে ফেলেছি, ওরা জানলে কিন্তু খবর আছে আমাদের। এখন জানানোর দরকার নেই। তো কি করব এখন আমরা? এখন তুই শিশিরকে তিতিরের রুমে পাঠিয়ে দে, আর আমি তোর রুমে চলে যাই। আগামীকালে প্ল্যান করতে হবে তো। বুঝতে পারছি, বাট নতুন বউ রেখে থাকতে কেমন যেন লাগছে। শালা 5 মিনিট হলো বিয়ে করলি, এখনই এমন লাগলে আরো তো দিন পড়ে আছে। 5 বছর আর 5 মিনিট একই কথা ব্রো। তুইও দেখছি তোর বউয়ের মতো বকবক করতে শিখে যাচ্ছিস। তোকে তো এখন মিস্টার বকবক ডাকতে হবে। নামটা কিন্তু জোস, মিস বকবক। ও সরি, মিসেস বকবকের বর মিস্টার বকবক। দুই বন্ধু হাসতে হাসতে নিজেদের রুমে চলে গেলাম। তিতির পাখি, তিতি তিতি তো আমাকে দেখে ভয়ে চুপসে গেল। আমি তো বুঝতে পেরে বললাম, জান প্লিজ এভাবে ভয় পেও না, কষ্ট লাগে তো জান।
আর সরি ওই সময় এত কিছু বলার জন্য। আসলে তুমি যেভাবে কথাগুলো বলছিলে তখন রাগের মাথায় ওইসব বলে দিয়েছি। ক্ষমা করে দাও জান, এই কথা দিচ্ছি চেষ্টা করবো এবার থেকে রাগকে কন্ট্রোলে রাখার। তিতি অর্ণবের কথা শুনে কান্না করছে। অর্ণব তাই তিতির মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দু চোখের পাতায় চুমু খেলো। এইভাবে কান্না করো না লক্ষ্মীটি, খুব কষ্ট হয়তো। তোমাকে অনেক বোঝায় যেমন কিছু বলা বা করবে না যার ফলে খারাপ হয়, তবুও তুমি ওই কাজটাই করো। আব্বু আম্মু ওরা কোথায়? ওরা ভালো আছে, ওদের কিচ্ছু হবে না। আমি ওদের খেয়াল রাখবো, সাথে তোমারও। তিতি আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আর মারবে না তো? তিতি ভয়ে ভয়ে বলতে থাকে। অর্ণব মুচকি হাসি দিয়ে বলল, আমি কি মারতে পারি আমার এই তিতির পাখিকে? বলেই তিতিকে জড়িয়ে ধরল। তিতিও অর্ণবের দিকে তাকিয়ে রইল। তিতি ভাবছে একটা মানুষ এত ভালো কিভাবে বাসতে পারে। অর্ণব যেভাবে ভালোবাসে আবার সেইভাবে মারতেও পারে। তিতির পাখি, আমরা আজ একসাথে থাকবো। জোরে জোরে কথা বলতে বলতে শিশির দৌড়ে তিতির রুমে ভিতরে ঢুকে পড়ে আর দেখে অর্ণব তিতিরকে জড়িয়ে ধরে আছে। শিশির লজ্জা পায় ওদের এই অবস্থা দেখে। অর্ণব শিশিরকে দেখে তিতিকে ছেড়ে দেয়। ভাবি আপনি যে কবে ঠিক হবেন? সব সময় আমাদের মাঝে কাবাব মে হাড্ডি না হলে আপনার চলে না, তাই না? দোষ আমার না, সব দোষ প্রবণ স্যারের। উনি তো আমাকে এই রুমে পাঠিয়েছে। সারা নিজে তো বোকা বউ পেয়েছে, তাই রোম্যান্সও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমার যে দেরি হয় সারা সেটা জানে না। আমার বউ যে কি ও সেটা জানে না। ভাইয়া, আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তা না হলে সারা রাত হয়ে যাবে, পরে আর সময় পাবেন না। প্রবণ অর্ণবের রুমে ঢোকার সময় এমন একটা কথা শুনে আচমকাই দাঁড়িয়ে যায়। আর অর্ণব তো বোকার মতো শিশিরের দিকে তাকিয়েই থাকে। ও বুঝতে পারছে না শিশির কি বলল। তিতি অর্ণব আর প্রবণের এই মুখ দেখে মুখ চেপে হাসতে থাকে। তখন প্রবণ বলল, এই যে ম্যাকপরি, কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। শালা ভাবি আমাদেরকে ভাবছে নাকি অন্য কিছু বোঝাতে যাচ্ছে। তিতি এবার জোরে জোরে হাসতে লাগলো আর বলল, ভাইয়া, আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তা না হলে সারা রাত হয়ে যাবে, পরে আর সময় পাবেন না। আমাকে কিনা পরীক্ষা করতে চাও? তাহলে চলো শুরু করি। অর্ণব বলল, আর সাথে তিতির হাসি মুখটা অফ হয়ে গেল। না না, আমি কোনো পরীক্ষা করতে চাই না, তোমরা যাও, আমাদের ঘুম পাচ্ছে। কই আর রোমান্স হলো, গিয়ে দেখি মহারানী ঘুমাচ্ছে, তাই ওনার ঘুমন্ত মুখ দেখতে লাগলাম। ঠিক তখনই ওনার ঘুম ভাঙে। আমি জাস্ট বলেছি আজ তুমি তিতি ভাবির সাথে ঘুমাবে, কথাটা শুনে উনি এক দৌড়ে চলে আসছে। আমি তখন ঘুম ঘুম ভাব নিয়ে বললাম, আপনারা যাবেন নাকি আমি তিতিকে নিয়ে চলে যাব? আপনারা যে কিভাবে এত বকবক করতে পারেন আল্লাহই জানে। অর্ণব আর কথা বাড়ালো না। দেখলো তিতিও ঘুমের দোল খাচ্ছে, তাই ও প্রবণকে নিয়ে চলে গেল। অর্ণব আর প্রবণ চলে যাওয়ার পর শিশির দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তিতি মুরগি কেমন দিলাম ঘুমের অ্যাক্টিং? পুরাই চাক্কাস দোস্ত। তোকে না বলেছিলাম তন্ময়ের কথা, মনে আছে তোর? কেন, কি হয়েছে এখন? জানিস ও আজকে প্রপোজ করেছে, আর তুই তো জানিস আমি আগে থেকে ওর প্রতি ক্রাশ খেয়েছি, তাই হ্যাঁ বলে দিয়েছি। প্রবণ তো তোকে আরে বাদ দে পবন শবনের কথা, আমি তো ঠিক সময় বুঝে উড়ে যাব তোকে নিয়ে। না রে, আমি যাব না। হট, তুই কি পাগল হয়ে গেছিস? সত্যি বলতে আমি অর্ণবকে আগে থেকেই ভালোবাসি। শুধু সাইকো দেখে দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি পারবো না ওকে ছাড়া বাঁচতে। আমি কোনোদিন তোর কথার উপরে যাইনি, আজও যাব না। তুই যা ভালো মনে করিস তাই কর। অর্ণব আর প্রবণ প্ল্যান করছে কিভাবে শিশির আর তিতিরের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনবে। ঠিক তখনই অর্ণবের ফোনে একটা মেসেজ আসলো। অর্ণব মেসেজ চেক করে প্রবণের দিকে বড় বড় চোখ করে বলল, দোস্ত আই এম ফিনিশ। প্রবণ অর্ণবের কথা শুনে জিজ্ঞাসার দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে বলে,
কেন, কি হয়েছে আবার এখন? হোয়াট? সামিয়া আসছে। শামু আসছে? এইটা তো আনন্দের কথা। এইভাবে চুপ হয়ে আছিস কেন? ভয় পাচ্ছি কি আর সাধে? শামুকে না জানিয়ে প্রেম করেছি, এখন আবার বিয়েও করে ফেলেছি। এই খবরও জানলে আমাদের দুইজনকে কি আর আস্ত রাখবে? মেয়েরে একবার কুচি কুচি করে ফেলবে। তাও ঠিক বলেছিস, যে ডেঞ্জারাস মেয়ে যা মন চায় তাই করতে পারে। বাই দ্য ওয়ে, ও কখন আসবে? 2 দিন পর আসছে কানাডা থেকে। তার থেকেও বড় কথা, ও নাকি আমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছে। কিন্তু উনি তো জানে না আমরা ওর জন্য বড় বড় 2টা সারপ্রাইজ রেখে দিয়েছি। শুন, শামুকাকে কিছু বলবি না। প্ল্যান করে শিশির আর তিতিরের সাথে দেখা করাবো। ওকে ব্রো, আগামীকাল তো নতুন বউ শ্বশুর বাড়িতে রেখে আসতে হবে। এখনো তো জানতে দেওয়া যাবে না যে ওদের বিয়ে করে ফেলেছি। সব সময় হলে বলবো। ওকে। আমার ছোটকালের ভালোবাসা, শৈশবের প্রেম, আমার প্রথম ভালোবাসা তুই ছিলি অর্ণব। কিন্তু কোনো দিন তোকে বলা হয়নি তোকে আমি ভালোবাসি। তাই এইবার বাংলাদেশে গিয়ে তোকে আমি বলবো, সাথে আরেকটা সারপ্রাইজ দেব, তোকে অবাক করে দেব। জাস্ট আমার আশার পালা। সামিয়া অর্ণবের ছবি দেখছে আর বলছে, তার চোখে মুখে হাসির রেখা। আর এদিকে শিশির ফোনে তনয়ের সাথে কথা বলছে। জান, খেয়েছি, তুমি খেয়েছো? সরি বাবু, কিছুদিন দেখা করতে পারবো না। আমি অনেক বড় সমস্যায় আছি। সমস্যা থেকে মুক্তি পেলে তোমার সাথে দেখা করব, প্রমিস। বাবু রাগ করো না প্লিজ। তিতি শিশিরের কথার জন্য ঘুমাতে পারছে না। তিতি লাইট জ্বালিয়ে শিশিরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। শিশির লাইট জ্বালানো দেখে তাকিয়ে দেখে তিতির রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। তখন কিউট হাসি দিয়ে বলল, জান আমার খুব ঘুম পাচ্ছে, পরে কথা বলবো, টাটা। না, আর একটু বল, কম হয়ে গেছে। না থাক, আজ বলবো না, অন্যদিন বলবো। তিতি শিশিরের কথা শুনে যেই শুতে যাবে ঠিক তখনই শিশির চেঁচিয়ে বলল, জানিস তিতি, এই বাড়িতে ওয়াইফাই আছে, দেখে মনে হয় ফ্রি ওয়াইফাই। আমি এবার দাঁতে দাঁত চেপে ধরে বললাম, শালি, এটার জন্য এইভাবে চেঁচিয়ে ওঠা লাগে? হ্যাঁ, একটুর জন্য হার্ট অ্যাটাক করি নাই। ভীতু, এইটুকুতেই ভয় পেয়ে যাস, তাহলে অন্য ভাইয়ের মতন সাইকোকে কিভাবে সামলাবি? অর্ণব সাইকো হলেও ওর মন খুব ভালো। প্রথমে ওর চেহারা, লুক এইসব দেখে ভালোবেসেছিলাম। সেটাই হয়তো ছিল ভালো লাগা। আর এতদিন ঘৃণা করেছিলাম সাইকো বলে, কিন্তু ওর মন অনেক ভালো। আমি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলাম, তুই কি এখন মার খেয়ে প্রেমে পড়ে গেলি? সবাই আদর ভালোবাসা পেয়ে ভালোবাসে, আর আমি মার খেয়ে ভালোবেসে ফেলেছি। ইতিহাসের পাতায় নতুন যোগ হলো, মার খেয়ে প্রেমে পড়েছে 2020 সালের একটি মেয়ে। শুধু মায়ের নারী, মায়ের সাথে আছে কেয়ার। আর সবচেয়ে বড় কথা হলো, আমার দাদুর জন্য ও যা করেছে তার জন্য ওর প্রতি আমি কৃতজ্ঞ। অর্ণব ভাইয়া আবার কি করলো? কিছুদিন ধরে আপুর ব্যবসার অনেক ক্ষতি হয়েছিল। ক্ষতি হতে হতে প্রায় অনেক দিনা হয়ে যায়। ঠিক তখন দাদুর অনেক বড় একটা অসুখ হয়। আর তুই তো জানিস আমার দাদু আমাদের সবার প্রাণ। তখন আপুকে কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করেনি। পরে অর্ণব অচেনা মানুষ হয়ে আপুকে সাহায্য করে, আর অর্ণবই নাকি আপুর আগের ব্যবসা ফিরিয়ে আনে। ও মাই গড, এত কিছু জানলি কিভাবে? আম্মু কিছুক্ষণ আগে ফোন দিয়ে সব বলেছে। আর আমি অর্ণবের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। এখন যদি বলিস মারার কথা, তাহলে বলবো দোষ কিন্তু আমারই। আমার মুখে যা আসে তাই বলি, এজন্যই তো অর্ণবের রাগ উঠে যায়। তাই প্রমিস করছি আর অর্ণবকে রাগাবো না। গুড, চালিয়ে যা। বাই দা ওয়ে, বাসরাতে প্ল্যান কি বলে ফেল, নয়তো মিয়া বিবি দুজনেই রাজি। কি আর প্ল্যান, সারারাত গল্প করব আর জ্যোৎস্না বিলাস করব, এক মগে কফি খাবো একসাথে। পুরোই বোরিং। আমার প্ল্যান শোন। ওই দিন আমি আর আমার জামাই বাগানে ছাদের ওপরে খাট সাজাবো। 4 পাশে থাকবে হাজার হাজার ফুল, মোমবাতি দিয়ে পুরো ছাদ আলো।
আলোকিত হবে, বিভিন্ন রকমের লাইট জ্বলবে। আমি আর আমার বর সারা রাত টিকটক লাইভ করব। আমাদের সাথে থাকবে ভাঙচুর জগতের বন্ধু। বলতো কেমন ইন্টারেস্টিং বিষয় হবে, তাই না? আমার মনে হয় আপনি মিস্টার অ্যান্ড মিসেস ভাইরাল নাটক দেখেছেন, তাই আর কি এসব ভুলভাল চিন্তা ভাবনা করছেন। ফ্রি ওয়াইফাই পাচ্ছি, তার সুযোগের সদ্ব্যবহার করে ফেলি। বুঝেছি, এখন ঘুমা আর আমিও ঘুমাই। ওকে ওকে মুরগি। শিশির মুরগি বলাতে তিতি চোখ রাঙিয়ে মুখ বাঁকা করে বলল, ভাঙ্গাবাসী কোথাকার, ধুর। পরের দিন সকালবেলা তিতি ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে দেখে অর্ণব ওর দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। এতে তিতি কিছুটা অস্বস্তি বোধ করে। অর্ণব তা বুঝতে পেরে মাথা ঝুঁকে তিতিকে কোলে তুলে রুমের সাথে থাকা বারান্দায় নিয়ে যায়। কি হয়েছে আজ মহারাজ এত সকাল সকাল আদর কেন? কোনো মতলব আছে নাকি? তোমাকে একটা জিনিস দেখাবো, চোখ বন্ধ করো। তাহলে এত সকালে কোলে নিয়ে? জিনিসটা দেখার জন্য প্লিজ চোখটা বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে। অর্ণব তিতিকে বারান্দায় নিয়ে যায়। তিতির কানে কিচিরমিচির শব্দ আসে। তিতি শব্দ শুনে তাকিয়ে দেখে ওর তুতুলি আর তিতলি খাঁচায় বসে বসে খাচ্ছে আর শীষ বাজাচ্ছে। ও অবাক হয়ে তুতুলি আর তিতলিকে দেখতে লাগলো আর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তুমি না ওদের মেরে ফেলেছিলে? তুমি ভাবলে কিভাবে ওদের আমি মেরে ফেলবো? তাহলে বাসায় যে পাখিগুলো ছিল? ওইগুলো খেলনা পাখি ছিল, তুমি মনে হয় ধরে দেয় করি, তাই ভেবেছিলাম আমি মেরে ফেলেছি। তাহলে তুমি ওদের এখানে নিয়ে? আমি জানি এরা তোমার হৃদয়ে কিছু ভাগ নিয়ে বসে আছে, তাই ওদের নিয়ে এসেছি, যেন ওদের দেখে ওদের দেখাশোনা করতে তোমাকে সব সময় অনুভব করতে পারি, আর যেন মনে হয় তুমি সব সময় আমার পাশে আছো। সরি অর্ণব, আমি না বুঝে তোমার সাথে কত অন্যায় করে ফেলেছি, কত কিছু বলেছি আর থাপ্পড় মেরেছি, ক্ষমা করে দাও। একটি শর্তে ক্ষমা করতে পারি। কি? একটা মিষ্টি দাও তাহলে। যা, পারবো না। যে গালে এত থাপ্পড় মারতে পারলে সেই গালে একটু আদর করতে পারবে না? ওলে ওলে, বাচ্চা ছেলেটা রাগ করেছে আদর খাওয়ার জন্য। তুমি মজা নিচ্ছ এখন? মজা কই নিলাম। দিবে না আদর? দিচ্ছি তো, আগে চোখ বন্ধ করো। কেন? ইস, আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী রে। এই নাও, চোখ বন্ধ করলাম। অর্ণব চোখ বন্ধ করলো। তিতি মাথা উপরে ঝুঁকে অর্ণবের গালে ঠোঁট ছোঁয়াতে চেয়েও পারল না, কারণ অর্ণব ওর থেকে অনেক লম্বা। তাই ও আশেপাশে তাকিয়ে দেখে একটি কাঠের মুড়া খুব সুন্দর নকশা করা। তিতি ওইটাতে দাঁড়িয়ে অর্ণবের গালে কিস করলো। অর্ণব সাথে সাথে চোখ খুলে তিতির কোমর জড়িয়ে ধরে বলে, ছোটবেলায় কমপ্লেন খাওয়া দরকার ছিল তোমার, তাহলে আরেকটু লম্বা হতে পারতে। পিচ্ছি তিতির পাখি। আমাকে কি তোমার ছোট মনে হয়? জানো আমার হাইট 5 ফুট 5 ইঞ্চি, আর তুমি তো খাম্মা। 6 উপরে, তাই তো ধরতে পারি না। অর্ধেক পা কেটে ফেলতে হবে মনে হচ্ছে। কেটে ফেলো। তিতির পাখি, একটা কথা বলি। বলো। আমরা তো স্বাধীনভাবে চলতে পছন্দ করি, নিজেদের মতো থাকতে পছন্দ করি, তাই না? তাহলে তো তুতুলি আর তিতলিরও ইচ্ছা হয় ওদের মতো খোলা আকাশে ডানা মেলে উঠতে, নিজেদের মতো করে পুরো আকাশ ঘুরতে, তাই না? তাহলে চলো ওদের মুক্ত করে দিই, ওরা ওদের মতো চলুক। ওকে। অর্ণব তিতলিকে হাতে নিল, তিতি তুতুলিকে। পরে দুইজন দুইজনের দিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে বলল, আজ থেকে তোরা মুক্ত, যখন মন চাইবে চলে আসবি আমাদের কাছে। আজ থেকে নিজের মনের মতো করে চলতে থাক, কেউ বাধা দেবে না তোদের। অর্ণব আর তিতি তুতুলি ও তিতলিকে আকাশে উড়িয়ে দিল। শিশির ঘুমের ঘোরে হাত দিয়ে তিতিকে খুঁজতে লাগলো। তিতিকে না পেয়ে চোখ খুলে দেখে ও সামনে প্রবণ। আশেপাশে তাকিয়ে দেখে ও অন্য রুমে শুয়ে আছে। কেন? এই যে দেখেন না, ঘুমিয়েছি অন্য রুমে, আর জেগে দেখি এই রুমে। আমি তো জানতাম ঘুমের ঘরে আমি ক্রিকেট ফুটবল খেলি, আবার নাগরদোলায় উঠি, সারা রাত বিছানায় ঘুরপাক খাই, বাট প্রথম দেখলাম একটা রুম থেকে অন্য রুমে চলে এসেছি। প্রবণ শিশিরের কথা শুনে নিজের কপালে কিছুক্ষণ চাপড় মারল আর বলল, এ কোন পাগলের পাল্লায় পড়েছি, মাথায় একটু ঘিলু বলে কিছু নেই। ও মিয়া, স্যার বলে ভাববেন না যে আমি আপনাকে ছেড়ে দেব, আমি কিন্তু মহানার মতন প্রতিবাদ করতে পারি।
ও আগে তো জানতাম না। বাই দ্য ওয়ে, মোহরকে? আরে মোহনীকেও চেনেন না? ও তো টার জলসার সিরিয়ালের প্রথম একজন ছাত্রী, যে কিনা স্যারের সাথে ঝগড়া করতে পারে। এখন তো আবার স্যারের সাথে প্রেমও করছে। তার মানে তুমি ফার্স্ট ঝগড়া করবে, চ্যালেঞ্জ করবে, পরে প্রেম করবে? আরে ওটা তো নাটক, বাস্তব না। প্রবণ খুব ধৈর্য নিয়ে শিশিরের বকবকগুলো শুনতে লাগলো। হঠাৎ করেই শিশিরের ফোন ঠং করে বেজে উঠল। শিশিরের সামনে প্রবণকে দেখতে পেয়ে ফোনটা হাতে নিয়ে লিখাটা পড়লো আর কিছু একটা লিখে দিল। কিন্তু বেচারি শিশির তো জানে না যে ওর পেছনে খাটের মাথায় বড় আয়না লাগানো। প্রবণ আয়নায় শিশিরের ফোনে আসা মেসেজ আর শিশিরের দেওয়া মেসেজ দেখতে পেয়ে নিজের হাত শক্ত করে মুষ্টি করে রাখলো। আমার আপু মেসেজ দিয়েছে। ও আচ্ছা, আপু বুঝি তোমায় মিথ্যুক নাম্বার 1 আর বদের হাড্ডি বলে? মানে কি ভেবেছো আমি দেখি নাই? তোমার পিছনে দেখো। শিশির ওর পেছনে তাকিয়ে দেখে আয়না। তখন আমতা আমতা করে বলল, ও আমার ভাবি হয়। ভাবি বুঝি জানেমান হয় বলো? আবার তো বলেছে তুমি ধোকা দিচ্ছ, তুমি নাকি মিথ্যা কথা বলছো, ভালোবাসার দাম দিচ্ছ না। এইগুলো বুঝি ভাবি বলে? মিস বক বক। এখনই এত অবিশ্বাস? নিন আপনি আমার ফোন চেক করুন আর দেখুন কে মেসেজ দিয়েছে। নিন ফোন। শিশির প্রবণের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, সাথে বাচ্চার মতো কান্না করে। দূর, আমি হয়তো ভুল ভাবছি। যদি অন্য কেউ হতো তাহলে কি আর আমার হাতে ফোন দিত আর বলতো দেখার জন্য? হয়তো সত্যি ওর ভাবি এইসব বলেছে। আমিও দেখছি এখন অর্ণবের মতো হয়ে যাচ্ছি। অর্ণব ঠিকই বলে, প্রেমে পড়লে নিজের ভালোবাসা নিয়ে ভয় থাকে, যদি হারিয়ে যাই তখন নাকি মাথা ঠিক থাকে না। এখন দেখছিলাম তা সত্যি। এই যে স্যার, কি হলো? দেখুন ফোন। না, দরকার নাই। তাছাড়া তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আর তোমার মতো পিচ্চি মেয়ে এইসব করবে না। চান্দু, তুমি তো আজও এই শিশিরকে চেনো না। আমার মতো হতে হলে বহুবার জন্মগ্রহণ করতে হবে। শিশির, একটা প্রশ্ন ছিল। বলে ফেলুন। তোমার ভাবির নিকনেম জানেমন কেন দিলে? আর কিসের ধোকা দিয়েছো? আবার ভালোবাসা, কিসের ভালোবাসা? চাপ বাবা, এটা এখনো মনে রেখেছে? কি যে বলি। আসলে হয়েছে কি, আমার ভাবি আমাদের বাসার সবার জান, তাই আমি ভালোবেসে জানেমান বলি। আর ধোকা বলতে, আমার ভাবির সাথে দেখা করার কথা ছিল ভাইয়াকে নিয়ে কিছু কথা বলার জন্য। ভালোবাসা হলো ভাইয়ার সাথে ভাবির ঝগড়া হয়েছে, আমাকে বলেছে মীমাংসা করতে, তাই এইভাবে মেসেজ দিয়ে বুঝিয়েছি মিস্টার স্যার। প্রবণ মন থেকে চাচ্ছে কথাগুলো বিশ্বাস করতে, বাট তবুও ওর মনে খটকা লাগছে। এখন আবার শিশিরকে এই বিষয়ে জিজ্ঞেস করলে রাগ করবে, তাই বলতে পারছে না। যা উঠে ফ্রেশ হয়ে নি, পেটে আমার বালতি বালতি যাই উঠে ফ্রেশ হয়ে নি, পেটে আমার বালতি বালতি ইঁদুর ঘোরাঘুরি করছে। প্রবণ শিশিরের কথায় হেসে দিল আর ভেবেও নিল শিশির সত্যি কথাই বলছে। কেননা এরকম বাচ্চা স্বভাবের মেয়ে কি আর মিথ্যা বলতে পারে? শিশির বিছানা থেকে উঠতে যাবে, ব্ল্যাঙ্কেটে পা আটকিয়ে প্রবণের উপর পড়ে গেল। আর এইদিকে প্রবণ ভাবতে ভাবতে কিছু বোঝার আগেই উল্টো দিকে খাটে পড়ে গেল। শিশির পা থেকে ব্ল্যাঙ্কেট সরাতে ব্যস্ত, আর এইদিকে প্রবণ শিশিরকে দেখতে ব্যস্ত। শিশির পা দিয়ে সরানোর চেষ্টা করছে, বারবার ওর ছোট চুলগুলো মুখে এসে পড়ছে। হাত দিয়ে বারবার সরাতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। অবশেষে সরাতে পারল ব্ল্যাঙ্কেট। যখন উঠতে যাবে প্রবণ খপ করে ধরে ফেলল। শিশির উঠতে যেয়েও আবার পড়ে গেল। শিশিরের মুখ এসে প্রবণের মুখে বাড়ি খেল। কি করছেন কি? ছাড়ুন। কেন? এইভাবে ভালো লাগছে না? না, আমার লজ্জা করছে। আপনি তো দেখছি একে নম্বরে লুচু স্যার। লজ্জা করে না ছাত্রীকে এভাবে টাচ করতে? আপনার নামে আমি মামলা করব। করো, আমিও বলবো আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে তোমার কি? বউ মানে? কিসের বউ? কবে বউ? কখন বউ?
কি থেকে কি বলে ফেললাম। অর্ণব অনেকবার বলেছে এইসব না বলি। এই যে মিস্টার স্যার, কি হলো, কথা বলছেন না কেন? না, ভাবছি। কি? এই যে আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে করা উচিত। কতদিন আর সিঙ্গেল থাকবো বলো? এখন তো মিঙ্গেল হবার বয়স হয়ে গেছে। আপনার মতন হাতিকে কে বিয়ে করবে? আমি হাতি? আমাকে হাতির মতো দেখতে? জানো আমার জন্য কত মেয়ের বাবারা মেয়ের বিয়ে দিবে বলে অপেক্ষা করছে, আর তুমি কিনা আমায় হাতি বলছো? নিজে কি তেলাপোকা? এই জন্য তো আমার মতো জিম করা বডিকে হাতি বলছো। আমার এসব জিম করা বডি ভালো লাগে না। আমার কাছে চিকন ছেলে ভালো লাগে। কোনো শার্ট বা গেঞ্জি পরলে হাতা লেগে থাকে না। কেন তোমার চিকন ছেলে পছন্দ কেন? কারণ যদি রাগ ওঠে তাহলে বলতে পারি তোকে এক্ষুনি ফু দিয়ে উড়িয়ে দেব, বেশি বকবক করলে বা ঝগড়া করলে। ওই তুমি উঠো তো। তোমার সাথে কথা বললে বা থাকলে খুব শীঘ্রই আমাকে পাবনা যেতে হবে। কেন যে তোমার প্রেমে পড়লাম আল্লাহ জানে। दिस इज जस्ट ट्रेलर बट पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त। কি রে সামু, কি করছিস? সামিয়া পেছনে তাকিয়ে দেখে ওর কাজিন শুভ্র এসেছে। আরে ভাইয়া, তুই এখন কোনো দরকার আছে কি? একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আমাদের জ্বর ডেট। কি হলো ভাইয়া, বল প্লিজ। কি টেনশন হচ্ছে? আমাদের বাংলাদেশের জ্বর ডেট একদিন আগে হয়ে গেছে। ওয়াও, এটা তো ভালো খবর। শোন ভাইয়া, আমরা অর্ণব আর প্রণবকে বলবো না, একদিন আগে গিয়ে ওদেরকে সারপ্রাইজ দেব, ঠিক আছে? ওকে ভাইয়া, তোরা তো তাড়া কিসের রে বাংলাদেশে যাওয়ার? তুই তো জানিস, তোকে তো বলেছিলাম আমার এক মায়াবিনী আছে বাংলাদেশে। এতদিন কাজের জন্য যেতে পারিনি, কিন্তু 2 দিন পর যাব, আর গিয়ে আমার মায়াবিনীকে চমকে দেব। সাথে প্রপোজও করে ফেলবে। তার বলতে পরে একদিনে 2টা বিয়ে হবে, আর যদি প্রণব বিয়ে করে তাহলে 3টা। কি মজাই না হবে। কিন্তু ভাইয়া, তুই তো তোর মায়াবিনীকে চিনিস না। চিনব কিভাবে? উনি তো ওনার সাথে ওনার বোন প্লাস ফ্রেন্ডের ছবি দিয়েছে। এখন এর মধ্যে মায়াবিনী আর কেশালি জানি না। তুই বলতে পারলি না তোর মায়াবিনী কে? বলতে যে সে কোনটা? বলেছি, কিন্তু ও বলেছে ভালোবেসে তার মায়াবিনীকে চেনার জন্য। তাই তো আমি আমার ভালোবাসা দিয়ে আমার মায়াবিনীকে ঠিকই চিনে ফেলবো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তিতলি দোল্লায় দোল খাচ্ছে আর আমি গান গাইছি। তা বললাম, বাবা কি প্রেম, প্রেমের গান তো দেখছি, মুখে লেগে আছে তোর। তিতলি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তোর জীবনে যেদিন প্রেম ভালোবাসা আসবে সেদিন তুইও বুঝবি, আর সেদিন তুইও গাইবি ভালোবাসার গান। আমার জীবনে প্রেম আসবে কি গো, এসে গেছে তো। তয়নের সাথে তো আমি প্রেম করছি। তোর মনে কি তনয়ের জন্য কোনো ফিলিংস আসে? ফিলিংস বুঝি না, শুধু জানি পছন্দ করি। যেদিন বুঝবি ওই দিন জানবি আমায়। ওকে, ও আজকে তো বাসায় যাব, তাই না? কেন, তোর কি আরো থাকার ইচ্ছা আছে? স্বাধীন তো বাসা। শিশির বলার আগেই অর্ণব আর প্রবণ বলতে শুরু করলো, স্বাধীন এখন নিজেই স্বাধীন হওয়ার রাস্তায়। ও আর তোমাকে বিরক্ত করার ভুল জীবনেও করবে না। 2 ভিলেন গিয়ে কাজ সেরেছে। খুন করেছেন নাকি হাত পা ভেঙেছেন? এখনো জীবিত আছে, কিন্তু হসপিটাল থেকে এত সহজে ছাড়া পাবে না। প্রবণের কথা শুনে শিশির ভয় পেয়ে যায়। ওর চোখে তনয়ের মুখ ভাসতে থাকে। এত পাকামি করে লাভ নেই,
কিছুদিন এই স্যারের কথা মতন শুনি, পরে একদিন সময় বুঝে ওরাল দেব। এই মিস বকবক, কি ভাবছো? কিছু না। গুড। ওদিন শিশির আর তিতিকে নিয়ে কিছুক্ষণ ঘুরে অর্ণব আর প্রবণ বাসায় ড্রপ করে দিচ্ছে। অর্ণব আর তিতি সামনে, প্রবণ আর শিশির পেছনে। অর্ণব গাড়ি চালাচ্ছে আর এক হাত দিয়ে তিতিকে জড়িয়ে ধরে আছে। তোমার ফ্রেন্ডের থেকে কিছু শিখো। কি শিখবো? সামনে তাকিয়ে দেখো। শিশির সামনে তাকিয়ে দেখে অর্ণব আর তিতি কি সুন্দর কথা বলছে, হাসছে। তিতি অর্ণবের হাত জড়িয়ে ধরে আছে। প্রবণ কি বুঝাতে চেয়েছে শিশির বুঝতে পারলো। লজ্জায় ও বিভিন্ন রঙের ধরন হলো। এইভাবে বসে থাকতে থাকতে বোরিং লাগছে, তুমি বরং যাও, আমি অন্য গাড়িতে আসছি। তোমার সাথে থাকলে আরো বোরিং লাগবে। আমার এই কথাই শিশিরের মন খারাপ হয়ে গেল। আপনি চলে যাবেন? তাহলে কি এইভাবে বসে থাকবো? যাবেন না প্লিজ। এই দেখুন, আমি আপনার হাত জড়িয়ে ধরেছি। শিশির তিতির মতো জড়িয়ে ধরল। তিতি আর অর্ণব শিশিরের কথা শুনে হাসছে, কিন্তু বুঝতে দিচ্ছে না। হয়েছে, এখন দরদ দেখাতে হবে না। স্যার প্লিজ যাবেন না, আমি সব কথা শুনবো, বলছি তো। আচ্ছা, যাব না। প্রবণ মনে মনে হাসলো। সামনে অর্ণবকে চোখ টিপ দিল, সাথে অর্ণবও। তিতি আর শিশিরকে বাসার সামনে নামিয়ে দিয়ে অর্ণব আর প্রবণ চলে গেল। তিতি আর অর্ণবের সারাদিন ফোন আলাপ, আর শিশির ও প্রবণের হালকা পাতলা ফোনে কথা বলা। শিশির তাড়াহুড়া করে ফোন কাটা আর তনয়ের সাথে কথা, এভাবেই চলতে থাকে সারাদিন। পরের দিন সকালে, শিশির, এই শিশির, কোথায় তুই? শিশিরের মায়ের ডাক শুনে শিশির ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। শিশিরের চোখ মুখ ফুলে আছে। কি রে মা, কি হয়েছে তোর? চেহারার এই অবস্থা কেন? শিশির ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মেয়ের আচমকাই এই কান্না দেখে শিশিরের আম্মু ভয় পেয়ে যায়। কি রে মা, কি হয়েছে বল? কেউ কি কিছু বলেছে? বল না মা, কি হয়েছে? স্বাধীন কি আবারও? না আম্মু, স্বাধীন কিছু বলে নাই। তাহলে কি হয়েছে বল? আম্মু, আমি কিছু বুঝতে পারছি না। আমি কাকে ভালোবাসি বা কার সাথে থাকলে আমি হ্যাপি হব। কি হয়েছে আগে খুলে তো বল। তুমি তো প্রমাণের কথা জানো, তাই না? ওই ছেলেটা তো স্বাধীনের কাছ থেকে তোকে বাঁচিয়েছে। তাছাড়া তিতিরের মুখে শুনেছি ও নাকি তোকে পছন্দ করে। কিন্তু আম্মু, আমি অন্য একজনকে পছন্দ করি। কে ও? তন্ময়। কিন্তু ওর সাথে আমার পরিচয়, ওর গল্প পড়ে ওকে পছন্দ করি। তুই কি শিওর তনয়কে ভালোবাসিস? শিশির চুপ হয়ে গেল। ও বুঝতে পারছে না এটা ভালোবাসা নাকি ভালো লাগা। কি রে বল। জানি না আম্মু। বুঝলাম, তুই আমার কথা মন দিয়ে শুন, এত না ভেবে। বলো। ভালোবাসা হলো শুধু আকর্ষণ নয়, এতে থাকতে হয় সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস। একজন মানুষ যেমন কখনো পারফেক্ট হতে পারে না, তেমনি ভালোবাসা কখনো পারফেক্ট হবে না। অনেক খুঁত থাকবে এতে, কিন্তু তা মেনে নিয়ে চলার নামই ভালোবাসা। ভালোবাসা ধরে রাখতে অনেক কিছুই করতে হয়, নয়তোবা সময়ের সাথে সাথে এই ভালোবাসার রং বদলে যেতে থাকে এবং নিজেকে সেই রঙের সাথে মিলে গিয়েই ধরে রাখতে হয় ভালোবাসা। তোর ভালোবাসা সত্যি কি মিথ্যা তা বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারবো, আমাদের জীবনে চলার সময় আমরা অনেক কিছুরই প্রেমে পড়ে যাই, কিন্তু তাকে ভালোবাসা বলা চলে না। সুতরাং প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু এই সত্যি আমরা অনেকেই মানতে চাই না। আর একটি কথা আছে, জোর করে ভালোবাসা এটা কিন্তু অন্যায়। কেননা ভালোবাসা সাধারণত জোর করে হয় না, যতই ভুলে যাওয়ার চেষ্টা করা হোক না কেন। এই তিনটি জিনিস মূলত কারোই অজানা নয় যে জোর করে কখনো কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসা পুরোপুরি একজন মানুষের একান্ত ব্যাপার। তাই বলছি মা, যা করবি ভেবে চিন্তে করবি। আমি আর তোর আব্বু তোর বিপক্ষে কোনোদিন যাব না। তুই যাকে ভালোবাসিস তাকেই আমরা মেনে নেব। শুধু এইটুকু বলবো, তোকে যে বেশি ভালোবাসে, যে তোকে সুখী রাখতে পারবে, তাকেই মনের সঙ্গী হিসেবে গ্রহণ করবি। শিশিরের আম্মু শিশিরের মাথায় হাত রেখে কথাগুলো বলল। শিশির চুপচাপ কথাগুলো শুনছে। কি বলবে ও কিছুই বুঝতে পারছে না। শিশিরের আম্মু শিশিরের মনের কথা বুঝতে পেরে আবার বলল,
এত ভাবিস না তো, সময় নে, তুই যত সময় লাগে নিয়ে নে। এইভাবে ভাবলে পরে ফল খারাপ হবে। তাই সময় নিয়ে ভালো মন্দ বিবেচনা করে পরে তোর ফাইনাল সিদ্ধান্ত বলবি। আম্মু। শিশিরের আম্মু শিশিরকে আরো অনেক কিছু বলে তিনি চলে গেলেন। শিশির রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আর শিশির ভার্সিটি আসার পর তিতি শিশিরকে দেখে বলল, কি রে ভাঙ্গাবাসী, আজ এত দেরি হলো কেন? আর বলিস না, গাড়ি পাচ্ছি না, তাই এত দেরি হয়ে গেল। তোর কি কিছু হয়েছে? চোখ মুখ এমন লাগছে কেন? কিছু হয়নি, চল, ভালো লাগছে না। চল। শিশিরের কিছু একটা হয়েছে, কিন্তু বলতে চাচ্ছে না। ও তো আমার কাছ থেকে কিছু লুকায় না, তাহলে আজ কি হলো? তিতি শিশিরের সাথে ক্লাসে যাচ্ছে আর মনে মনে এইসব ভাবছে। আজ প্রথম ক্লাস ছিল প্রবণের। প্রবণ ক্লাসে ঢুকতেই সব মেয়েরা হা হয়ে তাকিয়ে আছে শুধু শিশির বাদে। আজ প্রবণ ব্লু কালারের শার্ট, হাত ফোল্ড করা, কালো প্যান্ট, কালো জুতো, ব্রাউন চুল, তাও স্পাইক করা, হাতে ঘড়ি। সবাই হা হয়ে আছে। প্রবণ বুঝতে পেরে বলল, আমাকে এইভাবে না দেখে ক্লাসে সবাই মনোযোগ দিন। যদি ক্লাস না ভালো লাগে তাহলে চলে যেতে পারেন, দরজা খোলা আছে। শিশির প্রবণের কথা শুনছে, কিছুই বলছে না। তাই তিতি বলল, বাহ শিশির, আমি তো আজ প্রবণ স্যারকে দেখে ক্রাশ খেয়ে ফেলেছি। আর কি সুন্দরভাবে কথা বলে, পুরাই চকলেট বয়। উফ, অর্ণবের আগে প্রবণ স্যারের সাথে যদি পরিচয় হতো রে, কি ভালো হতো। শিশির তিতিরের কথায় একবার প্রবণের দিকে তাকালো, পরে আবার চোখ সরিয়ে নিয়ে বলল, স্যার হলো বাবার মতন, খারাপ নজরে তাকাবি না। তিথি আমার কথা শুনে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলল, কথাটা একটু আস্তে বলতে পারি না? হিরোর সামনেই হিরোইন বলছে হিরো নাকি তার বাবার মতো। ধুর। শিশির আর তিতিরের কথা শুনে প্রবণ লেকচারের পাশাপাশি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। শালা, তুই আমার বন্ধু নাকি শত্রু? আমার কথা হয়তো বেশি শোনে না, কিন্তু তোর মতন ফাটাবাসের গলা বললি আজ আমি শেষ। প্রবণকে শোনানোর জন্যই তো বলছি। অর্ণব বলেছে যে যে প্রেমে রাগ বেশি সেই প্রেম নাকি মাখো মাখো হয়, ভালোবাসাও বাড়ে। এই যে মিস শিশির, দাঁড়ান। আমার কথায় শিশির দাঁড়িয়ে যায়। বলুন তো একটু আগে আমি কি বলেছি? শিশির প্রবণের লেকচার ভালো করে শুনেনি, তাই আমতা আমতা করে মাথায় হাত দিয়ে চুল বুলাতে বুলাতে বলল, ওটাই তো বলছিলেন, যেন কি আর কি। কি বলছেন স্পষ্ট ভাষায় বলুন। আমি শুনতে পাইনি স্যার। আপনি ছাড়া তো বাকিরা সবাই শুনেছে। তাহলে কি আমি ধরে নিব আপনি কানে শুনেন না বা অমনোযোগী ছিলেন? আমি আসার পরেই বলেছি যার ক্লাস ভালো না লাগে সে চলে যেতে পারেন। তাহলে আপনি বসেছিলেন কেন? সরি স্যার, আর হবে না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। স্যার আমি সেট আপ, বেরোন ক্লাস থেকে। আপনার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। আর হবে না স্যার। গেট আউট, এক্ষুনি বের হন ক্লাস থেকে। এত এত স্টুডেন্টের মাঝে শিশিরকে এইসব বলাতে শিশির অনেক লজ্জা পায়, তাই কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বের হয়ে যায়। তিতি কিছু বলতে চেয়েও পারল না, তাহলে ক্লাসের এক একজন এক এক কথা বলবে। প্রবণ ও ক্লাস তাড়াতাড়ি শেষ করে চলে গেল। প্রবণ যাওয়ার পর তিতি ক্লাস থেকে বের হয়ে গেল। পুরো কলেজ শিশিরকে খুঁজতে লাগলো, বাট পেল না। তাই শিশিরকে ফোন দিল, বাট শিশিরের ফোন অফ। এই যে তিতির পাখি, কি করছেন আপনি এখানে? ও তুমি? শিশিরকে ফোন দিচ্ছি, ও কলেজে নেই, কিন্তু ওর ফোন অফ। খুব টেনশন হচ্ছে। আরে বোকা মেয়ে, শিশির মনে হয় প্রবণের সাথে আছে, আর ওরা এখন মনে হয় বিজি আছে, তাই ফোন ধরছে না। না, আজ তো প্রবণ আর শিশিরের। উফ, কাম অন তিতির পাখি, ওদের এখন আলাদা টাইম স্পেন্ড করা দরকার। ওদের এখন ডিস্টার্ব না করাটাই বেটার। তুমি বুঝতে পারছো না? আজ ক্লাসে। দাও তো ফোন, আমার হাতে দাও, আর ওঠো গাড়িতে, তোমায় আজ এক জায়গায় নিয়ে যাব। কিন্তু শিশির। তিতি, বারবার বলছি প্রবণ শিশির একসাথে, তাও এক কথা বলছো কেন? নাকি আমার কোলে উঠে গাড়িতে ওঠার শখ হয়েছে? হ্যাঁ, তোমার কোলে ওঠার কোনো শখ নেই। বলেই গাড়িতে বসলো তিতি। অর্ণব গাড়ি থামালো একটি পাহাড়ি রাস্তায়। তিতিকে নিয়ে পাহাড়ে উঠে তিতির চোখে এক হাত দিয়ে বন্ধ করে নিল। পাহাড়ের চূড়ায় উঠে তিতির চোখ খুলল। তিতি চোখ মেলে তাকিয়ে দেখে সাদা মেঘের ফেলা আকাশে উঠছে। ওর মনে হচ্ছে ও মেঘের রাজ্যে আছে, হাত তুললেই মেঘ ধরতে পারবে। এইরকম এক অপরূপ দৃশ্য উপভোগ করতে লাগলো তিতি। যখন ওর চোখ পাহাড়ের নিচে গেল, অমনি অর্ণবকে জড়িয়ে ধরল।
ভয় পেও না তিতির পাখি, আমি আছি তো, কিচ্ছু হতে দেবো না। জানি তো, এই জন্যই তো খুব ভালোবাসি এই সাইকো ভিলেনটাকে। আমিও খুব ভালোবাসি আমার দিদির পাখি। তিতি আর অর্ণব ঘোরাঘুরি করে বাসায় ফিরছিল। তখন সন্ধ্যার সময় ছিল। তিতির ফোনে কল আসে। তিতি ফোন রিসিভ করতে ওই পাশ থেকে কিছু একটা শুনে তিতি বলে উঠল, মানে কি পাওয়ার জন্য না? মানে কোথায় শিশির, কোথায় গিয়েছে? তিতি কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে দেয়। তখন অর্ণব তিতিকে জিজ্ঞেস করে, কি হয়েছে শিশিরের? শিশিরকে পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় খোঁজা হয়েছে, ওকে তাও পাওয়া যাচ্ছে না। সব দোষ আমার, আমি যদি তখন ওকে খুঁজতে যেতাম। তিতি কান্নায় ভেঙে পড়ে। অর্ণব প্রবণকে ফোন দিয়ে ঘটনাটা বলে, আর ওইদিকে তিতি আর অর্ণব খুঁজতে বের হয় শিশিরকে।